আজকে আমরা আরেকটি লেসন নিয়ে আলোচনা করব। একেবারে প্রথমে আমরা ট্রাই করব সেটা সম্পর্কে বেসিক গুলো আলোচনা করার জন্য, দেন হচ্ছে আমরা ওই টপিকের উপর প্র্যাকটিস করব অনেকগুলো প্রশ্ন। আজকে আমরা একটা টপিক, আজকে একেবারে আমাদের ধারাবাহিক সিরিজের একটি পর্ব, যে পর্বতে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে সেন্টেন্স সম্পর্কিত প্রশ্নগুলো যদি আসে কিভাবে পড়বো তা একটা সিক্রেট, একটা হ্যাকস আমি পড়িয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা একটু প্রথমে দেখে আসবেন। অথবা হচ্ছে আমাদের মাস্টার বইটি কিভাবে পড়বো তার বেশ কিছু হ্যাকস এর একটা সিরিজ আছে, যেখানে অলমোস্ট 30টা হচ্ছে ভিডিও আছে, 30টি মতো। সেই কনসেপ্ট গুলো দেখলে আপনি হচ্ছে মাস্টার বইটি কিভাবে পড়বেন সেটা একটু ধারণা নিতে পারবেন। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স নিয়ে আমি প্রথমে বেশ কিছু বেসিক কথা বলবো, দেন আমরা আমাদের মেইন পর্বে আসবো। একটু প্রথমে আমি বেসিকটা নিয়ে একটু আলোচনা করছি। আমি প্রথমে একটা হোয়াইট বোর্ড নিয়ে নিই। আমরা একটা হোয়াইট বোর্ড নিলাম। ওকে, একটু দেখেন আমরা মাস্টার বইটি কিভাবে পড়বো তার একেবারে ধারাবাহিক সিরিজের আজকে আমরা একটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্টেন্স। আজকে আমরা যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, একটু আসি, একটু দেখেন সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করব আমাকে কোন কোন বিষয়গুলো মেইনলি জানতে হবে সেন্টেন্স নিয়ে। প্রথমত আমরা বলেছিলাম সেন্টেন্স কত প্রকার, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে সেন্টেন্স সাধারণত 8 প্রকার। এটা আমরা সবাই জানি, সেন্টেন্স 8 প্রকার। তার মধ্যে মিনিং অনুসারে আছে 5 ধরনের, স্ট্রাকচার অনুসারে আছে 3 ধরনের। এগুলো আপনারা পড়বেন। তবে আমি একটু প্রথমে আইডেন্টিফিকেশন করতে চাচ্ছি সেন্টেন্স থেকে প্রশ্ন কিরকম আসবে সেটা একটু দেখেন। সেন্টেন্স থেকে এই যে আমরা বললাম সেন্টেন্সের দুইটি ধরন আছে। একটি ধরন হচ্ছে মিনিং অনুসারে, এই যে মিনিং অনুসারে আমরা 5 প্রকার জেনে থাকি, মিনিং অনুসারে আমরা জানি হচ্ছে 5 প্রকার। আর আবার অপর পক্ষে স্ট্রাকচার অনুসারে, আমাদের যে গঠন অনুসারে সে সেন্টেন্সটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে আবার বলছি, আমরা মিনিং অনুসারে সেটাকে 5 প্রকার পাচ্ছি, আবার স্ট্রাকচার অনুসারে সেগুলো 3 প্রকার পাচ্ছি। তাহলে মিনিং অনুসারে যে 5 প্রকার গুলো রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আবার অপর পক্ষে স্ট্রাকচার অনুসারে 3 প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে আমাদের প্রশ্নগুলো প্রথমত দিতে পারে, আমাদের প্রশ্নগুলো প্রথমত দিবে, বলবে কোনটি কোন ধরনের সেন্টেন্স। অর্থাৎ প্রথমে আমাকে প্রশ্ন দিতে পারে সেন্টেন্স গুলো চিনা, আমাকে একটি সেন্টেন্স দিবে, সেই সেন্টেন্সটা আমি চিনতে পারি কিনা, চিনতে পারা বা যেটাকে আমরা আইডেন্টিফিকেশন করা। প্রথমত আবার বলছি চিনতে পারা। এই চিনতে পারা অংশ থেকে অনেক বেশি প্রশ্ন। আমাকে একটা সেন্টেন্স দিবে, বলবে এই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স, আপনি একটু বের করেন। তার একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। যেমন আপনাকে বললো প্লিজ রিড দ্য বুক, বললো প্লিজ রিড দ্য বুক, প্লিজ রিড দ্য বুক, এরকম একটা সেন্টেন্স দিল। এখন বলবে এই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্সের একটা অংশ। তাহলে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্সের একটা অংশ আমরা ইজিলি ভাবে বলতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা ইম্পারেটিভ একটি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ এই সেন্টেন্সটা একটা প্লিজ দিয়ে শুরু আছে, এবং আমরা জানি কখনো অনুরোধ, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো প্রদান করলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে একটা ধরন আমরা পড়েছি, সেটা হচ্ছে সেন্টেন্স গুলোকে চিনতে পারা। এবং দ্বিতীয় একটা ধরন হচ্ছে আমাকে সেন্টেন্স গুলোকে ইন্টারচেঞ্জ করতে বলা হবে। কি কি করতে বলা হবে? সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আপনাদের আসলে ইন্টারচেঞ্জটা বলতে কি বোঝায়। ইন্টারচেঞ্জটা বলতে আমরা মনে রাখবো যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ, যেটা আপনারা কিন্তু সবাই করেছেন, চেঞ্জিং সেন্টেন্স কিংবা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, অথবা আমরা বলতে পারি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেগুলো আমরা করেছিলাম একেবারে আমাদের মাধ্যমিক কিংবা আমাদের কলেজ লেভেলে, আমাদের সেগুলো আমরা করেছিলাম। এই সেন্টেন্সের ইন্টারচেঞ্জ এবং সেন্টেন্সগুলো চিনতে পারা, এই দুইটি জায়গা থেকে হচ্ছে আমাকে প্রশ্নগুলো দিবে। এই বিষয়গুলো আপনি নোট করবেন। আপনাকে আগে জানতে হবে প্রশ্নগুলো কোন জায়গা থেকে দিবে, সেই অনুসারে আমরা প্রশ্নগুলো পড়বো। তাহলে ওভারঅল হচ্ছে এই একটা বিষয়। তাহলে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মিনিং অনুসারে সেন্টেন্সটিকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। মিনিং অনুসারে আমরা সেন্টেন্সটিকে একটা মিনিং অনুসারে আমরা একটা সেন্টেন্স, এই যে আমরা একটা সেন্টেন্স বলে থাকি, সেই সেন্টেন্সকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এই মিনিং ভাবে 5টি ভাগে ভাগ করার অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের এই প্রথম পার্টে। তার মধ্যে মিনিং অনুসারে 5 প্রকার আলোচনা করার আগে আমরা একটু সেন্টেন্স নিয়ে একটু কথা বলছি।
একটু দেখেন, আমি একটু সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। সেন্টেন্সটা একটু দেখেন, সেন্টেন্স আসলে কি? একটা সেন্টেন্সে বেশ কিছু কনসেপ্ট আছে। একটা সেন্টেন্সের মাধ্যমে, একটা সেন্টেন্স মানে হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস, কি বলতে পারবো, এক গ্রুপ অফ ওয়ার্ডস, এবং একটা সেন্টেন্সের মাধ্যমে একটা কমপ্লিট আইডিয়া প্রদান করা হয়। আবার বলছি, একটা সেন্টেন্সের মাধ্যমে একটা কমপ্লিট আইডিয়া প্রদান করা হয়। অনেক সময় আইডিয়া না বলে আমরা বলতে পারি একটা কমপ্লিট সেন্স প্রদান করা হয়, অথবা একটা কমপ্লিট চিন্তা প্রদান করা হয়, থটস, যেটাকে আমরা বলতে পারি যে একটা কমপ্লিট থটস গুলো প্রদান করে আইডিয়া। তাহলে কি কি? একটা হচ্ছে কমপ্লিট আইডিয়া প্রদান করবে, একটা কমপ্লিট সেন্স প্রদান করবে, অথবা একটা কমপ্লিট থট প্রদান করবে। এছাড়া একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই সেখানে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে আবার বলছি, একটি সাবজেক্ট থাকতে হবে, পাশাপাশি আমাদের একটা অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেক্ষেত্রে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে। আবার বলছি, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে তবে এখানে যেটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টকে বলা হয় একটা একটা সেন্টেন্সের এজেন্ট। একটা সেন্টেন্সের এজেন্টই হচ্ছে আমাদের সাবজেক্টটা। এই সাবজেক্টটা হচ্ছে একটা সেন্টেন্সের এজেন্ট। আর বাকিগুলো হচ্ছে আমরা আমরা অনেক সময় এটাকে প্রিডিকেট বলতে পারি। প্রিডিকেট বলতে যেটা সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলে, সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কিছু বলবে, এটাকে আমরা প্রিডিকেট বলতে পারি। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই কমপ্লিট আইডি দিতে হবে, সেন্স থট, এবং একটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেটা মাস্ট হ্যাভ, সেটা আমরা বলতে পারবো, সেটা হচ্ছে মাস্ট হ্যাভ। সেটা হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাজ সাবজেক্ট, এবং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। ওইটাতে আমরা কখনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট ছিল। এখন এখন আমরা মিনিং অনুসারে আজকে আমরা যে অংশটি পড়বো, এই মিনিং অনুসারে একটা একটা কনসেপ্ট নিয়ে আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে একটা আমাদের অ্যাসাইটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটি অ্যাসাইটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসাইটিভ সেন্টেন্স মানে কি? এটা আমরা সবাই জানি। অ্যাসাইটিভ সেন্টেন্সের একটা ধরন আছে, অ্যাসাইটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হতে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের পর হচ্ছে অবজেক্ট কিংবা এক্সটেনশন বলতে পারি, অথবা সেই জায়গায় হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, অথবা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে একটা অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? তবে এখান থেকে কয়টা জায়গা থেকে প্রশ্ন আসে, সে হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? কখন যদি সাবজেক্ট দিয়ে শুরু আছে, ভার্ব দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব, দেন বাকি অংশ, দেন হচ্ছে শেষে একটা ফুল স্টপ আছে, তখন তাকে আমরা বলতে পারি একটা অ্যাসাইটিভ সেন্টেন্স। তবে অ্যাসাইটিভ সেন্টেন্সকে আমাদের ক্লিপস টু ফেল বইতে সেটাকে বলা হয়েছে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা একটু মনে রাখবেন, সেটা অ্যাসাইটিভ সেন্টেন্সকে অনেক সময় আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আবার বলছি, এই রেফারেন্সটা, এই যে এখন যে আমি আপনাদেরকে যে রেফারেন্সটা দেখিয়েছি, এই রেফারেন্সটা হচ্ছে ক্লিপস টু ফেল বইয়ের রেফারেন্স আছে। ক্লিপস টু ফেল বইয়ের হচ্ছে আপনি 40 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে পাবেন এই ক্লিপস টু ফেল বইতে, যেটা অ্যাসাইটিভ সেন্টেন্স, সেই অ্যাসাইটিভ সেন্টেন্সকে তারা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স নামে কি করেছে, সংজ্ঞায়িত করেছে। সাবজেক্টের পর ভার্ব থাকবে, ভার্বের হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্ট প্লাস হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে। আপনার যেটা ক্লিপস টু ফেল আছে একটু দেখেন, এটা বুঝতে পারবেন। এখন এছাড়া আমাদের যেটা অ্যাসাইটিভ সেন্টেন্স আমরা জেনে থাকি বা অ্যাসাইটিভ সেন্টেন্স আমরা পড়েছি, এটাকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, এবং অপর আরেকটির অংশ রয়েছে যেটাকে আমরা বলতে পারি একটা নেগেটিভ। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং অপর আরেকটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ কি এবং হচ্ছে নেগেটিভ কি, এটা নিয়ে অনেকের কনফিউজিং থাকতে পারে। এই বিষয়টা একটু দেখাচ্ছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে আমরা জানি সেটা হচ্ছে একটা বিষয় হা বোধক বোঝানো হয়, আবার অপর পক্ষে নেগেটিভ বলতে একটা সেন্টেন্সের না বোধক অর্থ প্রকাশ করবে। তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, আর অপর পক্ষে নেগেটিভ মানে আমরা বলতে পারি একটা না বোধক। এতটুকু একটু বুঝছে কিনা বলেন তো আপনাদের সবাই? আমরা এতটুকু একটু সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানান। আমি একেবারে বেসিক গুলো একটু আলোচনা করার জন্য ট্রাই করছি, আশা রাখছি এই বিষয়গুলো আপনারা খুব ভালো বুঝতে পারবেন, এবং আমি যখন আপনাকে কোয়েশ্চেন গুলো সলভ করবো আপনার একটা কোয়েশ্চেন ভুল হবে না। তাহলে এখন আজকে আমরা আমরা প্রায় 50টা মতো প্র্যাকটিস করবো কোয়েশ্চেন এই রিলেটেড। পাশাপাশি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে কনভার্ট করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখবো। একটু আসেন, একটু দেখেন, আমরা বিষয়টা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স, সেটা হচ্ছে আমি শর্ট ফর্মে লিখছি, সেটা অ্যাফার্মেটিভে আছে, সেটাকে আমি কিসে কনভার্ট করব, সেটাকে হচ্ছে আমি একটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। অ্যাফার্মেটিভ থেকে কিসে কনভার্ট করব, নেগেটিভে কনভার্ট করব। অথবা আমার প্রশ্নটা থাকতে পারে, সেটা হচ্ছে এটা দুইভাবে থাকতে পারে, বলতে পারে সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, অথবা হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কনভার্টে আসা। এই ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা, আমরা প্রিভিয়াস যে বিষয়টা করেছি, আসলে প্রিভিয়াস যখন আমরা কোয়েশ্চন গুলো সলভ করতাম, প্রিভিয়াস আমাদের যে কনসেপ্ট, প্রিভিয়াস যে আমাদের প্রিভিয়াস যে কনসেপ্ট, পাশাপাশি আমাদের প্রেজেন্ট যে কনসেপ্ট,
আমাদের যে প্রেজেন্ট কনসেপ্ট, প্রেজেন্ট আইডিয়া যেটা বলতে পারি, এটার মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমরা প্রিভিয়াস একটা প্রশ্ন সলভ করতাম, আগে আগে একটা প্রশ্ন সলভ করতে গেলে আমাদের অলমোস্ট আমাদের এক থেকে 2টা মিনিট আমাদের সময় থাকতো। কিন্তু আমাদের এডমিশন টেস্টে কিংবা কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের প্রেজেন্ট কনসেপ্ট হচ্ছে এই প্রশ্নগুলো আমাকে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। এটা ছিল হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তার মানে হচ্ছে আমাদের প্রশ্নগুলো খুব খুব দ্রুত সলভ করতে হবে। সুন্দর দ্রুত সলভ করার জন্য আপনাকে এতগুলো গ্রামার আছে, এতগুলো গ্রামারগুলো খুব সহজে মনে রাখতে হবে। খুব সহজে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখা যাবে এই অংশতে আপনি সবচেয়ে বেশি ভালো একটা নাম্বার তুলতে পারবেন। তাহলে এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব। একটু আসেন, আমি একটা হ্যাক্স দেখাচ্ছি যে হ্যাক্সের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে একটা নেগেটিভ সেন্টেন্স একেবারে চোখের পলকে আমরা শেষ করতে পারবো। তাহলে অ্যাফার্মেটিভ বলতে আমরা কোনো কিছু একটা হাবোধক সেন্টেন্সকে বোঝানো হয়, আর নেগেটিভ বলতে কোনো একটা নাবোধক সেন্টেন্সকে আমরা বোঝাতে পারি। তাই এটা একটা হ্যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমি একটা ছোট্ট হ্যাক্স, এই হ্যাক্সটা একটু আপনারা খাতায় লিখবেন। হ্যাক্সটা হচ্ছে আমরা EMO3 BST এই হ্যাকটা দ্বারা আপনি হচ্ছে অ্যাফারেন্ট থেকে নেগেটিভ যে কোনো সেন্টেন্স একেবারে চোখের পলকে আপনি সেটাকে শেষ করতে পারবেন এই হ্যাক্সের মাধ্যমে। এই হ্যাক্সটাকে মনে রাখার জন্য আমরা এখানে যেটা পড়েছি এটা হচ্ছে EMO বেস্ট, ঠিক আছে? তাহলে এটাকে এভাবে না পড়ে আপনি পড়বেন ইমুআফা, এটাকে আপনি পড়বেন হচ্ছে ইমুআফা বেস্ট, মনে রাখার জন্য ইমুআফা বেস্ট। তাহলে ইমুআফা বেস্ট দিয়ে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনসেন্ট্রেট শেষ করব। তার মধ্যে আমাদের এখানে কয়েকটির উপর আপনি একটু স্টার দিবেন। তার মধ্যে আমি বলবো ইটা একটু ভালো মতো দেখতে হয়, পাশাপাশি আরেকটা কনফিউজিং পার্ট আছে, সেটা হচ্ছে একটা কনফিউজিং পার্ট, বাকিগুলো আপনারা পারবেন। ই দিয়ে আগে একটু কথা বলছি, ই দিয়ে একটা কনসেপ্ট দেখেন। প্রথমত আমাদের প্রশ্নগুলি যেভাবে আসে ই দ্বারা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এভরি। সেন্টেন্সে যদি কখনো এভরি শব্দটি থাকে, সেন্টেন্সে যদি কখনো এভরি শব্দটি থাকে, তাহলে আমরা সেখানে কাজ করতে পারি সেটা হচ্ছে দেয়ার ইজ নো। কি দিয়ে কাজ করতে পারবো? সেটা হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ডট ডট দেন হচ্ছে বাট, দেন হচ্ছে আমরা বাকি অংশগুলো লিখবো। তাহলে আবার বলছি, তাহলে আমরা এভরি থাকলে প্রথমে যে কনসেপ্টটা দেয়ার ইজ নো অথবা ডট ডট অথবা হচ্ছে বাট হু ডাজ নট দিয়ে আমরা কাজটা করতে পারবো। ক্লিয়ার? অথবা আমাদের সেটা যখন একটু অ্যাডভান্স লেভেলে যখন কনসেপ্টটা যাবে, তখন সেই জায়গাতে আমরা বাট শব্দটির পরিবর্তে আমরা এখানে হু ডাজ নট ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? হু ডাজ নট ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? হু ডাজ নট। যার জন্য দেয়ার ইজ নো বাট যদি কখনো থাকে, তখন সেই জন্য এই বাটটাকে বলা হয়, এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে এই বাটটাকে বলা হয়, এটাকে বলা হয় একটা নেগেটিভ রিলেটিভ। এটাকে বলা হয় একটা নেগেটিভ রিলেটিভ কনজাংশন বা ক্লজ মার্কার বলা হয়। নেগেটিভ রিলেটিভ ক্লজ মার্কার বা কনজাংশন, এটা নিয়ে আমরা পড়বো। তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, পাশাপাশি হচ্ছে বাটের পরিবর্তে হু ডাজ নট দিয়ে আমরা কাজটা করতে পারবো। অথবা এই বাটটাকে বলা একটা নেগেটিভ রিলেটিভ কনজাংশন নামে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। এটা হচ্ছে একটা ধরন, ইজিলি আমরা এই ধরনটা পারবো। আরেকটা ধরন আমি সেটা প্রশ্ন সলভ করতে গিয়ে আরেকটা ধরন দেখেছি, কখনো যদি এই কনসেপ্টে থাকে, কখনো যদি এটা একটা আপনারা বক্স করে করবেন, কখনো যদি আমাদের সেন্টেন্সে দেখা গেল কি আমাদের সেই সেন্টেন্সে এভরিবডি আছে অথবা এভরিবডি আছে অথবা এভরিওয়ান যেটা থাকুক না কেন, সেক্ষেত্রে অনেক সময় আপনি প্রশ্নটা যদি এই কনসেপ্টটা যদি না থাকে, তখন সেক্ষেত্রে নো ভরি প্লাস নো ভরি অথবা হচ্ছে নান, এই তিনটি শব্দ ব্যবহার করবেন। এই তিনটি শব্দ ব্যবহার করার পরে আপনি হচ্ছে এরপরে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে আমরা একটা বিপরীত ফর্মে বসাবো। কোন ধরনের ফর্মে বসাবো? একটা হচ্ছে বিপরীত ফর্ম। আপনি আগে একটা নোট করেন, আমি যখন কোয়েশ্চেন সলভ করবো তখন আপনি ইজিলি ভাবে পারবেন। তাহলে আমার সাথে একটু বলেন, এই থাকলে আমরা কি থাকবে? এভরি। তাহলে এভরি ক্ষেত্রে প্রথম যে কনসেপ্টটা দেয়ার ইজ নো প্লাস ডট ডট প্লাস বাট দিয়ে আমরা কাজ করতে পারি একটা ধরন। বাটের পরে তো আমরা হু ডাজ নট লিখতে পারি, অথবা এই বাট বা হু ডাজ নট কে বলা একটা নেগেটিভ রিলেটিভ ফর্ম। এরপর হচ্ছে এভরিবডি থাকলে অনেক সময় সেখানে নো প্লাস নাম দিয়ে একটা যে ভার্বটা থাকবে সেই ভার্বটা একটা বিপরীত ফর্ম। অর্থাৎ বিপরীত ফর্ম বলতে কি বোঝাচ্ছি? বিপরীত ফর্ম বলতে আমরা বিপরীত অর্থে ব্যবহার করতে পারি। কিছু ব্যবহার করতে পারি, বিপরীত অর্থে আমরা ব্যবহার করতে পারি। আশা করি আমাদের এই প্রথম কনসেপ্টটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন আসেন,
এই কনসেপ্টের এই যে আমরা যে পার্টটা পড়ছি সেই পার্টের আমাদের দ্বিতীয় এই যে ইমোর মধ্যে আমরা ই দিয়ে পড়ছি, ই এর পর আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এম। তাহলে এম বলতে কি বোঝানো হয়? এম বলতে আমরা মনে রাখবো মাস্ট। এম বলতে কি মনে রাখবো? মাস্ট মনে রাখতে পারি। তাহলে কখনো যদি মাস্ট থাকে তাহলে সেই জায়গার মধ্যে আমরা দুইটা বিষয় বসাতে পারি, সেটা হচ্ছে আমরা সেই জায়গার মধ্যে একটা ক্যান নট বাট বসাতে পারবো, অথবা সেই জায়গার মধ্যে আমরা একটা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। তাহলে কি কি ব্যবহার হবে আমাকে একটু বলেন। ক্যান নট বাট ব্যবহার করতে পারবো, অথবা চাইলে আমরা সেখানে ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। তবে এখানে একটু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের এই যে ক্যান নট হেল্পের যে কনসেপ্টটা, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ক্যান নট হেল্পের পরে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি তে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো? ভার্বের সাথে আইএনজি তে কনভার্ট করবো। ক্লিয়ার? অর্থাৎ ক্যান নট হেল্পের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসাবো, এবং সেটা যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কনভার্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আবার মাস্টের পর কিন্তু আবার ভার্বের বেস ফর্ম হবে। মাস্টার পর কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এটা একটু আমরা মনে রাখবো, এবং এটা নিয়ে আমি একটু আপনাদেরকে কোয়েশ্চন গুলো দেখাচ্ছি। এটা একদম সহজ একটা কোয়েশ্চন, একটু দেখেন। সেটা হচ্ছে হি মাস্ট স্টাডি প্রপারলি। হি মাস্ট স্টাডি প্রপারলি। হি মাস্ট স্টাডি, বা যে কোনো একটা দিল, হি মাস্ট স্টাডি প্রপারলি। তাহলে এটা যখন আমি কনভার্ট করব, তাহলে সেটাকে দুই ভাগে করতে পারি। সেটা হচ্ছে হি ক্যান নট হেল্প, হি ক্যান নট বাট স্টাডি প্রপারলি, হি ক্যান নট বাট স্টাডি প্রপারলি। এই একটা ধরনের কনভার্ট করেছি। পাশাপাশি আমরা আরেকটা ধরনের কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে হি ক্যান নট হেল্প। কি দিয়ে কনভার্ট করতে পারবো? সে হচ্ছে কি ক্যান নট হেল্প, এবং ক্যান নট হেল্পের পর এখানে স্টাডি হবে না, এখানে হবে স্টাডি। কি ব্যবহার করতে পারবো আমরা? ক্যান নট হেল্পের পর আমরা স্টাডিংটা ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে অনেক সময় আমাকে প্রশ্নটা বলতে পারে যে আমাকে এতটুকু প্রশ্ন দেওয়া আছে, যে এটা আমাকে প্রশ্ন দেওয়া আছে, এবং আপনাকে বললো যে এটা আপনি অ্যাফার্মেটিভে কনভার্ট করবেন। তখন আপনি অনেক সময় ভুল করে ফেলেন, কিভাবে জানেন? সেক্ষেত্রে আপনাকে দুইটা ফর্ম কনফিউজিং এ থাকতে পারে। এক নম্বরে থাকতে পারে সেটা হচ্ছে হি মাস্ট স্টাডি, হি মাস্ট স্টাডি, অথবা আরেকটা ফর্মে থাকতে পারে, বি নাম্বারে থাকতে পারে হি মাস্ট স্টাডি, হি মাস্ট স্টাডি। এই ক্ষেত্রে আমরা একটু কৌশলী হতে হবে। কৌশলী হচ্ছে আমরা কনফিউজিং পড়ে যাবো, এখানেও মাস্ট আছে, এখানেও মাস্ট আছে। তবে মনে রাখতে হবে মাস্টের পর অবশ্যই আমাকে ভার্বের বেস ফর্ম নিতে হবে। কোন ফর্ম নিতে হবে? অবশ্যই ভার্বের বেস ফর্ম নিতে হবে। সেজন্য আমাদের প্রথমটা আনসার, করটা এখানে আনসার না, কারণ স্টাডিং আমরা ব্যবহার করতে পারবো না। এটা একটু মনে রাখবো। তাহলে আমরা এমটা নিয়ে পড়েছি। তো এম এর পর আমরা যেটাকে আসবো সেটা হচ্ছে ও নিয়ে আমরা সবাই জানি। ও মানে হচ্ছে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে অনলি। ওটা আমরা কি মনে রাখতে পারবো? সেটা হচ্ছে অনলি। অনলি থেকে সাধারণত তিনটি কনসেপ্ট হয়। আমরা O1 পড়েছি, পাশাপাশি আমরা O2 পড়েছি, পাশাপাশি আমরা O3 পড়েছি। এটা মানে কি? এটা দ্বারা এটাও মানে হচ্ছে অনলি, এটাও দ্বারা আমরা সাধারণত অনলি ব্যবহার করতে পারি। অনেক সময় অনেকগুলো প্রশ্নতে আবার অ্যালোন শব্দটা ব্যবহার করতে পারি, সেখানে অনেকগুলো শব্দটা অ্যালোন শব্দটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো একটু দেখেন। ও দ্বারা অনলি, সে যদি কখনো ব্যক্তিবাচক হয়, অর্থাৎ কোন একটা ব্যক্তির আগে আছে, তার মানে আমরা সবাই জানি এক্ষেত্রে আমরা সেখানে নান বাট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? সেখানে নান বাটটা ব্যবহার করবো। এখানে যে কখনো যদি আমার কনসেপ্টে দেখা গেল আমার কোনো একটা বস্তু আছে, তার মানে সেই জায়গায় আমি যেটা ব্যবহার করবো, সেই জায়গাটা ব্যবহার করবো সে হচ্ছে নাথিং বাট। তাহলে ব্যক্তি থাকবে নান বাট, আর বস্তু থাকলে হচ্ছে সেখানে নাথিং বাট। আর যদি মনে করেন সেখানে আমরা কোনো একটা সংখ্যা ব্যবহার করেছি, তাহলে মানে আমরা সেখানে ব্যবহার করবো সে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে নট লেস দেন। নট মোর দেন ব্যবহার করবো, অথবা সেই জায়গায় আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে নট লেস দেন। কি ব্যবহার করবো? নট মোর দেন অথবা হচ্ছে নট লেস দেন ব্যবহার করতে পারি। এটা ইজিলি পারবেন, এটা একদম সহজ। তাহলে আমরা ইতিমধ্যে ইমোটা শেষ করেছি। কি শেষ করেছি? ইমোটা শেষ করেছি। এখন বিএসটির কনসেপ্টটা একটু দেখাচ্ছি। এখন যখন এগুলো আপনি একটু নোট করে নেবেন, এর পর যখন আমি কোয়েশ্চন গুলো সলভ করাবো, আমি দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে কোয়েশ্চন গুলো সলভ করবেন। তাহলে বি মানে মনে রাখবেন একটা জায়গায় বোথ থাকতে পারে, পাশাপাশি বিএসটি একটা জায়গায় বোথ থাকতে পারে, এবং আরেকটা জায়গায় আমরা সাধারণত এন্ড থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা ব্যবহার করব, একটা জায়গায় আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নট অনলি, এবং পাশাপাশি অন্য একটা শব্দের মধ্যে হবে বাট অলসো। একটা শব্দের মধ্যে কি বসাবো? বাট অলসো। তাহলে যেখানে বোথ আছে সেখানে আমরা ব্যবহার করবো নট অনলি, যেখানে এন্ড আছে সেখানে আমরা ব্যবহার করবো বাট অলসো। এটা একটু মনে রাখবেন। পাশাপাশি এখন এটা আমার জন্য একটু ইম্পর্টেন্ট, এটা একটু স্টার দিয়ে রাখবেন, এটা একটু ভালো মতো আপনারা বোঝার জন্য ট্রাই করবেন। দিয়ে আমরা সাধারণত দুইটা বিষয় মনে রাখবো। দিয়ে দুইটা বিষয় মনে রাখবো। দিয়ে সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে অলওয়েজ। দিয়ে কি মনে রাখতে পারি? সেটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে অলওয়েজ। তাহলে অলওয়েজ থাকলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা নেভার বসাবো। কি বসাবো? অলওয়েজ এর পরিবর্তে আমরা একটা নেভার বসাবো। কার পরিবর্তে? অলওয়েজ শব্দটির পরিবর্তে। অলওয়েজ শব্দটির পরিবর্তে আমরা একটা নেভার বসাবো। পাশাপাশি আমাকে সেখানে একটা শব্দ
একটা বিপরীত শব্দ হবে, এরপর আমরা একটা বিপরীত শব্দ বসাবো। আবার বলছি, এরপর আমরা যেটা কাজ করব পাশাপাশি আমরা একটা বিপরীত শব্দ বসাবো। তাহলে আমরা অ্যাডার যেটা মনে রাখবো সেটা হচ্ছে অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার, নেভার প্লাস আমরা একটা বিপরীত শব্দ বসাবো। এটার পাশাপাশি আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে হচ্ছে অ্যাজ সন এস। কি মনে রাখবেন আপনি? অ্যাজ সন, একটু ভালো মতো বুঝবেন। অ্যাজ সন এস এর ক্ষেত্রে আমার প্রশ্নটা দুই ধরনের থাকতে পারে। অ্যাজ সন এস এর ক্ষেত্রে প্রশ্নটা দুই ধরনের থাকতে পারে। অ্যাজ সন এস এর পরে সেন্টেন্সটা একটা ফার্স্ট টেন্সে থাকতে পারে, ঠিক আছে? এই পাশেও পাস্ট টেন্স এবং এই পাশেও পাস্ট টেন্স। সেই ক্ষেত্রে আমরা একটা দিয়ে কাজ করব। অপর পক্ষে অ্যাজ সন এস এর পর আমাকে প্রেজেন্ট টেন্স থাকতে পারে, তাহলে একটা ফার্স্ট টেন্স থাকবে অথবা আমাকে একটা প্রেজেন্ট টেন্স থাকতে পারে। এক্ষেত্রে দুই ভাবে কাজ করব। অ্যাজ সন এস থাকলে আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে নো সোনার হ্যাড। কি দিয়ে কাজ করব? নো সোনার, নো সোনার হ্যাড প্লাস ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম। নো সোনার হ্যাড প্লাস ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম। এটা কখন অ্যাপ্লাই করব? এটা কিন্তু একটা প্রশ্ন অলরেডি এসেছিল অ্যাজ সন এস এর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের বিষয়টা কি আছে? বিষয়টার মধ্যে একটা অ্যাজ সন এস আছে। অ্যাজ সন এস এর পর যখন ফার্স্ট টেন্স থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা নো সোনার হ্যাড দিয়ে সেটাকে কনভার্ট করব। কি দিয়ে কনভার্ট করবে বলেন তো? নো সোনার হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। অবশ্যই মনে রাখতে হবে নো সোনার হ্যাডের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, দেন হচ্ছে দেন থাকে, দেন এর পর হচ্ছে আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের যদি সেখানে কখনো প্রেজেন্ট টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু নো সোনার হ্যাটের পরে, নো সোনার হ্যাটের পরে কিন্তু আমরা কখনো হ্যাড ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমরা ডো ডাস ব্যবহার করে কাজ করতে হবে এবং ডো ডাসের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। ডো ডাসের পর অবশ্যই কি ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম। এবং আমি বলবো এটা যখন আমি আপনাদেরকে প্রশ্নগুলো সলভ করাবো একটু খুবই ভালো মতো করে বিষয়টা বুঝে নেবেন। তাহলে আবার বলছি, আর সোনেস এর ক্ষেত্রে যদি কখনো ফার্স্ট টেন্স থাকে তাহলে নো সোনার হ্যাটের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। আর যদি কখনো প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নো সোনার হ্যাটের পর ডো ডাস প্লাস ভার্বের বেস ফর্ম। ডো ডাস পর ভার্বের কোন ফর্ম ইউজ করবেন? ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করবো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমরা এটা পড়ছি। এরপরে আমাদের আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে একটা অ্যাস। অ্যাস মানে হচ্ছে এটা একদম সিম্পল একটা বিষয়। সেন্টেন্সে কখনো যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, অথবা সেন্টেন্স যদি কখনো কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে সুপারলেটিভ, অথবা সেন্টেন্স যদি কখনো কম্পারেটিভ ডিগ্রি থাকে সেটা আমরা পজিটিভে কনভার্ট করব। কোন ধরনের ডিগ্রিতে কনভার্ট করব? সেটা আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে পজিটিভ ডিগ্রিগুলো আমরা যখন পড়াবো তখন আপনি এটা ভালো জানতে পারবেন। আপাতত সেটার একটা সিক্রেট আমি যখন কোয়েশ্চেনগুলো সলভ করবো তখন আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে এসটি। টি মানে হচ্ছে একটা সেন্টেন্সে মনে করেন টু আছে, আরেকটা সেন্টেন্সে টু আছে। এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, একটা সেন্টেন্সে সো বসাবো, আরেকটা সেন্টেন্সে দ্যাট বসাবো। দ্যাট এর পর আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টের পর হচ্ছে আমরা সেই জায়গায় ক্যান নট বসাবো অথবা সেই জায়গার আমরা কুড নট বসাবো। তাহলে এখন প্রশ্ন হতে পারে কখন ক্যান নট হবে, কখন কুড নট হবে? একটু দেখেন, কখন ক্যান নট হবে, কখন কুড নট হবে। তাহলে ক্যান নট আমরা বসাবো যখন আগের কনসেপ্টটা প্রেজেন্টে থাকবে। আগের কনসেপ্টটা কিসে থাকবে? প্রেজেন্টে। কুড নট কখন বসাবো? যখন আগের সেন্টেন্সটা আমাদের ফার্স্ট টেন্সে থাকবে। কোয়েশ্চেন যখন সলভ করব তখন এই বিষয়ে আমরা ধারণা নিতে পারবো, তখন আমরা এই বিষয়ে ধারণা নিব। ক্লিয়ার? এখন এই পরে গিয়ে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা প্রায় সময় আসলে কনফিউজিং এ পড়ে যায়, সেটা হচ্ছে মনে করেন আমি আপনাদেরকে যে টেকনিকটা পড়াইছি সেই টেকনিকটা আপনার কোনোটাই হচ্ছে কাজে লাগতেছে না, কোনোটাই হচ্ছে মানে এইটা কাজ করতেছে না, মানে এটা দিয়ে আপনি কোন রকম কাজ করতে পারতেছেন না। তখন কি করবেন? তখন আপনার সিক্রেট হচ্ছে আপনি এটা দিয়ে তখন আপনি কিভাবে কাজ করবেন? দেখেন, তখন আমরা অক্সিলারি ভার্ব, আমরা কি অক্সিলারি ভার্ব গুলো চিনি কিনা আমি আপনাকে একটু অক্সিলারি ভার্ব, তখন আমরা যেটা কাজ করব আমার সেন্টেন্সে যেটা অক্সিলারি ভার্ব থাকবে পাশাপাশি সেই অক্সিলারি ভার্বের পরে আমরা একটা বিপরীত শব্দ বসাবো। কি বসাবো? একটা বিপরীত শব্দ। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস একটা নট হবে প্লাস দেন আমরা একটা বিপরীত শব্দ বসাবো। কি বসাবো? বিপরীত শব্দ। তাহলে এখন অক্সিলারি ভার্ব গুলো কি কি তাহলে সেগুলো একটু দেখাচ্ছি। দেখেন, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা প্রথমে জানি সেটা হচ্ছে টু বি ভার্ব। কোন ধরনের ভার্ব? টু বি ভার্ব। আচ্ছা, টু বি ভার্ব মানে কি? এম স্যার, ওয়াজ স্যার। অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে আমাদের টু হ্যাভ ভার্ব। কোন ধরনের ভার্ব রয়েছে? অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে টু হ্যাভ ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা একটা ভার্বের নাম জানি, সেটাকে বলা হয় টু ডু ভার্ব। তো টু বি ডু ভার্ব আমাদের ব্যবহারটা কম হয়। অক্সিলারি ভার্বের মধ্যে সর্বশেষ আছে সেটা হচ্ছে অক্সিলারি, মরাল অক্সিলারি। অক্সিলারির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মরাল অক্সিলারি। একটা নোট করে ফেলতে পারেন আপনারা, মরাল অক্সিলারি। তাহলে এই অক্সিলারি প্লাস একটা নট হবে প্লাস একটা বিপরীত শব্দ। তবে সবচেয়ে কনফিউজিং বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই। সেটা সর্বশেষ 5 দিয়ে মনে রাখবেন এবং 100% যদি কনসেপ্ট কখনো ভুল করেন আপনারা তাহলে এই জায়গা থেকে ভুল করবেন। সেটা হচ্ছে মনে করেন অক্সিলারি ভার্ব নাই, মনে করেন আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই। কি নাই? অক্সিলারি ভার্ব নাই। তাহলে কি হবে? তখন আমি তিনটা শব্দ আমাকে হেল্প নিতে হবে
সেই শব্দগুলো হচ্ছে আমরা ডো অথবা হচ্ছে ডাস, ডো অথবা হচ্ছে ডাস অথবা কি ইউজ করবো ডিড। এই ডো ডাস ডিট এর পরে আমি ডো ডা ডিজ এর পরে আমরা একটা নট যোগ করব, দেন একটা বিপরীত শব্দ বসাবো। কি শব্দ বসাবেন? একটা বিপরীত শব্দ বসাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডো ডাস কখন আনবো বা ডিড কখন আনবো? এটা একদম সহজ। ডো ডাস আনবো বিষয়টা যখন আমাদের প্রেজেন্ট টেন্সে থাকবে। কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট টেন্সে থাকবে। আর ডিড কখন আনবো? ডিডটা আমরা আনবো যখন আমরা ফার্স্ট টেন্সে কনভার্ট করবো। একটু যখন আপনারা এটা ওভারঅল ভাবে একটু পড়বেন আপনাদের একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে? তবে কোনো ভয়ের কারণে এই নোটটা আমি আপনাদেরকে দিয়ে দেব। পাশাপাশি এখন যখন আমি আপনাদেরকে কোয়েশ্চনটা সলভ করাবো, জাস্ট 20টা আপনাকে 45টা প্রশ্ন সলভ করাবো শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। শুধু আমার টেকনিকটা আপনি ফলো করবেন। এটা প্রথমে একটা নোট করবেন। আপনাদের কাজ বলি, আপনারা যারা আমার ক্লাসগুলো দেখছেন শুধু ক্লাস দেখলে হবে না, আপনি প্রথমে কাজ হচ্ছে আমার এই বেসিক কনসেপ্টটা আপনি নোট করবেন। যেহেতু অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস, আপনার একটা অপরচুনিটি আছে সেটাকে টেনে টেনে দেখার জন্য প্রথমে নোট করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। নোটের পরে আমার যে কোয়েশ্চন সলভিং আপনাকে দেখাবো একটু পরে, কোয়েশ্চন সলভিং সব পারবেন। এগুলো হচ্ছে আমি অ্যানালাইসিস করে করে সেটাকে বের করছি। কোয়েশ্চন সলভিংটা দেখবেন। পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা লিংকে আমি একটা এক্সামের লিঙ্কটা দিয়ে দেবো। হয়তো প্রথম দিকে আপনারা এখন যদি ভিডিও দেখেন সেটা নাও পেতে পারেন। আপনারা সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সেই হোয়াটসঅ্যাপে একটা অ্যাপের গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। যদি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিতে আমি ভুলে যাই একটু, মেসেজ রিপ্লাইতে সময় পাই না কারণ এত ব্যস্ততা, সেই ক্ষেত্রে আপনি যেটা কাজ করবেন, এইটা হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জাস্ট একটু হ্যালো দিবেন। একটু হ্যালো দিলে আমি আপনাকে সেই গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? অনেক সময় আপনাদের বলছি কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে আমার অনেক সিনিয়র ভাইয়া কিংবা আপুরা আমার ক্লাসটা হয়তো দেখতে পারেন। আমি আসলে চেষ্টা করছি বিষয়টা আমার যে ক্ষুদ্র যে ধারণাটা আছে সেটা আসলে একটা বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়া আমার যে ক্লাসটি আছে সেটা হয়তো আমার অনেক সম্মানিত শিক্ষকরা হয়তো সেই ক্লাসটা দেখে থাকবে। সো সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আসলে চেষ্টা করছি, ট্রাই করছি আমার যে ছোট্ট জানার বিষয়টা সে শেয়ার করার জন্য। যারা অলম্যানে যে সমস্ত শিক্ষকরা পড়িয়ে থাকে তারা খুব দুর্দান্ত পড়ায়, অসাধারণ পড়ায়। এক একটা শিক্ষক অসাধারণ পড়ায়। প্রতিটা শিক্ষকই দেখা গেল কি যারা সিনিয়র আছে প্রতিটা শিক্ষক আমার নিজেরই শিক্ষক, কারণ আমি ওনাদের কাছ থেকে আসলে অনেক কিছু বিষয় শিখতে পারি। সেক্ষেত্রে সবাই আসলে খুব ভালো পড়ায়। সেক্ষেত্রে আপনি যদি আমার ক্লাসটা বুঝে থাকে সেটা হচ্ছে ভিন্ন একটা কনসেপ্ট। প্রতিটা টিচার আপনারা কখনো কম্পেয়ার করবেন যে এই টিচারটা ভালো পড়ে এই টিচারটা খারাপ পড়ায়। প্রতিটা শিক্ষক দারুণ পড়ায় বেড়াই ওনারা হচ্ছে একটা শিক্ষক বা ওনাকে একটা মেন্টর বলা হয়। এক্ষেত্রে আমাদের এই মাস্টার বইটি যিনি লিখেছেন জাহাঙ্গীর স্যার, ওনার খুবই দারুণ কিছু কনসেপ্ট এখানে হচ্ছে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে আমি কখনো আমার জায়গা থেকে ট্রাই করি কখনো কোনো টিচারের সাথে কম্পেয়ার না করা। এবং আমি কখনো আমার পার্সোনাল লাইফে আমার পার্সোনাল ব্যাচ কিংবা আমি কখনো বলি না আই এম ইজ দ্য বেস্ট টিচার। মাফ করবেন, আই এম ইজ নট ইজ দ্য বেস্ট টিচার। আমি ট্রাই করছি, বাট সবাই অসাধারণ পারে, দুর্দান্ত পারে। সেটা হচ্ছে আমি সবসময় তাদের প্রতি অ্যাপ্রিসিয়েট রাখি, কারণ তাদের ক্ষুদ্র কনসেপ্ট গুলোর কারণে হয়তো আজকে আমরা এখানে একটা দাঁড়াতে পেরেছি। ওকে, তাহলে আমরা তবে রিকোয়েস্ট করব প্রথমে হচ্ছে আপনি নোট করবেন, দেন কোয়েশ্চন গুলো সলভিং করবেন, দেন হচ্ছে আপনি এক্সাম দিবেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপরে যদি আপনার মনে হয় কোন একটা কোয়েশ্চেন আপনি সেটা কনফিউজিং এ পড়ছেন, বুঝতে পারতেছেন না, ইমার্জেন্সি সাপোর্ট হচ্ছে আমি আপনাকে সাপোর্ট দিব। সেটা হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নক করবেন, কোয়েশ্চনটা ছবি তুলে ইমিডিয়েট আপনি হচ্ছে সেটা একটা সমাধান পাবেন। আমি যদি ইমিডিয়েট না পাই সেটা হচ্ছে আমি একটা ফ্রি সময় আপনাকে ট্রাই করবো সেই সলিউশনটা দেওয়ার জন্য। ওকে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:40। আমি রাতে হচ্ছে সেটা শুট করছি, আমি জাস্ট 20 মিনিটের মধ্যে শেষ করবো। খিদেও লাগছে, আমি একটু আমাদের প্রশ্নগুলোতে একটু চলে যাই। একটু আসেন, প্রশ্নগুলো তো সলভ করলে আপনারা সেটা সম্পর্কে একটু ভালো ধারণা দিতে পারবেন আর কি। এখন দেখেন, আমি আপনাকে যা বলছি এর বাইরে আপনি যদি একটা প্রশ্ন পান আমারে বলবেন। এর বাইরে যদি আপনি একটা প্রশ্ন পান আমারে বলবেন যে অজয় ভাইয়া আপনি হচ্ছে আমাদের কনসেপ্টটা ভালো মতো শিখাতে পারেননি। একটু আসেন, এক গ্রুপ অফ ওয়ার্ড আপনি একটা ফুল কনসেপ্টটা পড়বেন। এক গ্রুপ অফ ওয়ার্ড এর মাধ্যমে একটা কমপ্লিট সেন্স প্রদান করা হয়। একটা সেন্টেন্সে কি প্রদান করা হয়? কমপ্লিট সেন্স। আমি আপনাকে পড়াইছি শুধু কমপ্লিট সেন্স, আরো কিছু পড়াইছি। দেখেন, a sentence is একটা সেন্টেন্স মানে কি? a sentence মানে হচ্ছে a group of word makes a complete sense। পড়াইছি, এর মাধ্যমে একটা কমপ্লিট সেন্স প্রদান করা হয়। a sentence of group of words just express, এদিকে একটা থটস, প্যারাগ্রাফ, প্রিডিকেট নাকি প্রেডিকেট। তাহলে আমি আপনাকে পড়াইছিলাম সেটা হচ্ছে একটা থট প্রদান করে। আপনাদের যারা বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন, পাশাপাশি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক পদে আসা একটা প্রশ্ন ছিল। একটু বুঝে পড়েন, একটু বুঝে পড়লে আমরা খুবই ভালো করতে পারবো। তাহলে আমরা প্রথমে
একটা বিষয় পড়েছিলাম, তো সেটা ছিল হচ্ছে সাবজেক্ট, সেটা ছিল হচ্ছে কি সাবজেক্ট, যেটা হচ্ছে সাবজেক্ট স্পিকিং কল সাবজেক্ট। এবং অপর একটা বিষয় আছে যেটাকে যেদিকে আমরা বলতে পারি প্রিডিকেট। প্রিডিকেট মানে কি, যেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, সেটা হচ্ছে আমরা প্রিডিকেট বলতে পারি। ওকে, এই যে টেল সামথিং অ্যাবাউট অফ সাবজেক্ট, যখন সাবজেক্ট নিয়ে অতিরিক্ত বিষয় কথা বলে, সেটাকে আমরা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ প্রিডিকেটের অনেক সময় কনফিউজিং এ থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের পাশাপাশি যেমন একটা ভার্ব, দেন হচ্ছে আমাদের অবজেক্ট, দেন অবজেক্ট, দেন হচ্ছে অ্যাডভার্ব। এই যে বাকি যতগুলো আছে, বাকি যতগুলো কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলতে পারি একটা প্রিডিকেট, আর সাবজেক্ট আমাদের আছে। তাহলে আমরা কোয়েশ্চন গুলো সলভ করবো। কোয়েশ্চন গুলো একটু দেখেন, আমার বেসিকটা পড়বেন, দেন আপনি কোয়েশ্চন গুলো সলভ করবেন। দেখেন, এ সাবজেক্ট মিন্স, এ সাবজেক্ট কি আমি আপনাদেরকে পড়েছিলাম, এ সাবজেক্ট মানে হচ্ছে একটা এজেন্ট, একটা সেন্টেন্সের একটা কি এজেন্ট, যেটা হচ্ছে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবে। এরপর হচ্ছে প্রিডিকেট মানে কি, প্রিডিকেট মানে হচ্ছে যেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা বলবে, যেটা হচ্ছে কি টেলস অ্যাবাউট সাবজেক্ট, যেটা হচ্ছে টেলস অ্যাবাউট সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে কথা বলবে। আর প্রিডিকেট ইজ এ সেন্টেন্স, আর প্রিডিকেট একটা সেন্টেন্স মানে কি, যিনি হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা বলবে। কাকে নিয়ে কথা বলবে? সাবজেক্ট নিয়ে কথা বলবে। তাহলে হোয়াট ইজ এ সেইড অ্যাবাউট অফ সাবজেক্ট, যিনি হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা বলবে, তাকে আমরা কি বলতে পারি? প্রিডিকেট বলতে পারি। এরপর আমি আপনাদেরকে একটু পড়াইছিলাম, একটু মনে আছে কিনা একটু দেখেন তো। সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে আসলে কি লাগে, একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের দুইটা বিষয় দরকার হয়। একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের দুইটা বিষয় দরকার হয়, সেই দুইটা বিষয়গুলো কি কি? একটা সেন্টেন্স তৈরি করতে অবশ্যই হয় নি রাইট এ সেন্টেন্স। একটা সেন্টেন্স যখন তৈরি করি, প্রথমে কি আসে? ইজিলি পারবো, প্রথমে সাবজেক্ট আসবে। সেটা হচ্ছে আর ইউ একটা প্রশ্ন, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। বিকজ এভরি সেন্টেন্স মাস্ট কন্টেন সাবজেক্ট এন্ড ভার্ব। তাহলে হাউ মেনি এসেনশিয়াল পার্ট, হাউ মেনি এসেনশিয়াল পার্ট, একটা সেন্টেন্সে কয়টা গুরুত্বপূর্ণ অংশ আছে? দুইটা। সেটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। অনেক সময় তিনটা বলতে পারেন, সেটা হচ্ছে অবজেক্ট এবং তিনটা পার্ট কেন না, একটা সেন্টেন্সের অবজেক্ট এবং অ্যাডভার্ব, একটা সেন্টেন্সের অবজেক্ট অথবা অ্যাডভার্ব, একটা সেন্টেন্সের অবজেক্ট অথবা অ্যাডভার্ব সেটা থাকতেও পারে, একটা সেন্টেন্সের অবজেক্ট অথবা অ্যাডভার্ব সেটা নাও থাকতে পারে। সেটা কখনো আমাদের ম্যান্ডেটরি একটা বিষয় না, সেটা আমাদের সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এরপর দেখেন, একটা সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা সেন্টেন্স অবশ্যই কি থাকতে হবে? সেটা হচ্ছে ক্লিপস টু ফেলে, সরাসরি বলা আছে। ক্লিপস টু ফেলে আপনার যখন ক্লিপস টু ফেলটা সলভ করবেন, সেখান থেকে হচ্ছে সরাসরি বিষয়টা পাবেন। ক্লিপস টু ফেলটা যখন সলভ করবেন সরাসরি পাবেন, সেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, পাশাপাশি একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে, পাশাপাশি হচ্ছে আমরা একটা ফাইনাইট ভার্বকে পাবো, একটা সাবজেক্টকে পাবো, পাশাপাশি একটা ফাইনাইট ভার্বকে অবশ্যই পেতে হবে। নন ফাইনাইট ভার্ব না, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। এরপরে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কিছু কথা বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে আমাদের একটা সিম্পল স্টেটমেন্ট প্রদান করে। কি প্রদান করবে? একটা সিম্পল স্টেটমেন্ট, সিম্পল একটা স্টেটমেন্ট প্রদান করবে। পাশাপাশি এটাকে আমরা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স নামে, ডিক্লারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে একটু দেখেন, সেটা হচ্ছে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে একটা সিম্পল স্টেটমেন্ট প্রদান করবে, যেটা বলছে প্রথমে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, দেন এক্সটেনশন। এক্সটেনশনের অপর নাম আমরা সেখানে অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো, অথবা এক্সটেনশনের জায়গায় আমরা সেটাকে মডিফায়ার্স ব্যবহার করতে পারবো। যারা মনে হচ্ছে এই যে সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারছেন না, আপনারা ক্লিপস টু ফেল বইটা একটু নেবেন। ক্লিপস টু ফেল বইয়ের আপনার 39 থেকে একটু 44 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটু পড়বেন, তখন আপনারা এটা সম্পর্কে ভালো নিতে পারেন। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা ইংলিশ ভার্সন কিভাবে বুঝতে পারবো? আমার একটা সিরিজও আছে ক্লিপস টু ফেল, সেটা আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে দা বয় হ্যাজ দ্য বুক, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। তবে সাম্প্রতিক সময়ে অ্যাসার্টিভ সেন্টেন্স দিচ্ছে না, বলবে সেটাকে আপনাকে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে পারে। কি ধরনের সেন্টেন্স বলবে? ডিক্লারেটিভ। এরপর দ্য ওয়াইন্ট অফ আনফ্লেভারেবল, এটাকে কোন ধরনের সেন্টেন্স বলবো? সাবজেক্ট আছে, ভার্ব আছে, দেন হচ্ছে অবজেক্ট আছে, তার মানে এটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা গুলো শিখাইছিলাম, সেই টেকনিক গুলো দেখেন অনলি দিয়ে, অনলি অথবা অ্যালন, ব্যক্তি, যেটাকে আমরা O3 দিয়ে পড়াইছিলাম, মনে আছে আপনাদের? O3 দিয়ে পড়াইছিলাম। তাহলে অনলি রিনা, তাহলে আর বাকিটা আমরা পড়বো না। তাহলে অনলি যদি কখনো থাকে, সে একটা ব্যক্তির আগে আছে, তাহলে মানে নান। বাট ইজিলি ভাবে সলভ করতে পারবেন। সেটা হচ্ছে দশম শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন, আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন ইজিলি ভাবে পারবেন। এরপর দেখেন নান বাট আছে, নান বাট ওয়ান স্টুডেন্ট, একটু একটু মনোযোগ সহকারে পড়তে হবে। নান বাট ওয়ান স্টুডেন্ট was absent, শুধুমাত্র এটা একটা কনফিউজ থাকেন না। তাহলে নাম্বার থাকলে অনলি অথবা অ্যালন, তাহলে এ নাম্বার আনসার হবে না, বি নাম্বার আনসার হবে না। তাহলে আনসার বলছে সি অথবা হচ্ছে ডি। কোনটা হতে পারে? বললাম আমি আপনাদেরকে, অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান, এটা ছাড়া বাকি সব ঠিক থাকবে। অনলি উঠে যাবে, ওই জায়গায় শুধু এটা কনসেপ্ট হবে। কিন্তু এখানে দেখেন, এখানে অনলি আছে, এখানে অনলি আছে, তাহলে মানে আমি প্রশ্নগুলো খুব দ্রুত সলভ করতে হবে, একটু মাথা ঠান্ডা রাখবেন সেক্ষেত্রে। আমি বলছি আপনাকে পরে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে এখানে দিছে হচ্ছে ওয়াজ অ্যাবসেন্ট, কিন্তু আবার এখানে এখানে বলছে অলওয়েজ ওয়াজ অ্যাবসেন্ট, আপনাকে কনফিউজিং ফেলার জন্য দিচ্ছে। তাহলে অলওয়েজ কে কখন হবে? আমি আপনাকে পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু প্রথমটা বা যেখানে শব্দটি আছে সেখানে চেঞ্জ হবে। সেজন্য আমাদের সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখেন, চয়েস দ্য কারেক্ট নেগেটিভ সেন্টেন্স, অনলি আছে, তাহলে অনলির পর আমাদের এখানে হচ্ছে
অনলির পর আমরা হচ্ছে একটা ব্যক্তিবাচক পাচ্ছি, যেহেতু ব্যক্তিবাচক পাচ্ছে সেখানে আমরা ইউজ করব, সেখানে হচ্ছে নান বাট ইউজ করবো। কি ইউজ করবো আমরা? নান বাটটা ব্যবহার করতে পারি। এরপর আসেন, এরপর দেখেন 15 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অনলি সুইট। তাহলে অনলি শব্দটা কার আগে আছে? অনলি শব্দটা একটা সুইট, সুইট মানে ব্যক্তি, সরি বস্তু, তার মানে এটা একটা আমাদের বস্তুর আগে আছে। তাহলে যখন কখন যদি বস্তুর আগে থাকে তাহলে সেই জায়গায় আমরা নাথিং বাট শব্দটি ব্যবহার করবো। কি ব্যবহার করবো আমরা? নাথিং বাট শব্দটি ব্যবহার করতে পারি। এরপর অনলি আছে, অনলির পর a few books আছে। অনেকে মনে রাখতে পারে a few books মনে হয় এটা একটা সংখ্যা, এটা সংখ্যা না, কিছু বইকে আইডেন্টিফিকেশন করা হচ্ছে, সেজন্য আমরা সেখানে ইউজ করতে পারি সে হচ্ছে নাথিং বাট, কারণ এটা বস্তু আছে সেজন্য আমরা কি ইউজ করবো? সে হচ্ছে নাথিং বাট। এটাও কিন্তু আপনারা যারা প্রভাষক পদে বা লেকচারের পদে আপনারা পরীক্ষা দিবেন, অনেকগুলো সার্কুলার ইতিমধ্যে হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে। এরপর অনলি ধারা যদি কখনো সংখ্যা বোঝায়, নট মধ্যে অথবা নট লেস দ্যান কনসেপ্ট একটু দেখেন, এখান থেকে প্রতি বছর অনেকগুলো প্রশ্ন এসে থাকে। সে হচ্ছে প্রিয়ম ইজ অনলি 6, সে হচ্ছে অনলি 6, তাহলে অনলি শব্দ আছে এবং অনলি শব্দটা একটা 6 এর আগে আছে, তাহলে 6 এর আগে থাকার কারণে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে কাজ করবো, সেজন্য আমাদের বি নাম্বারটা সঠিক অ্যান্সার। কোনটি সঠিক অ্যান্সার? বি নাম্বারটি সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে হি ইজ অনলি 5, সে শুধুমাত্র 5 বছর, তার বয়স শুধুমাত্র কত বছর? 5 বছর। তাহলে অনলি শব্দটা থাকার কারণে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা শব্দ আপনি এখানে ব্যবহার করতে পারবেন, সেখানে কোনো ধরনের কনফিউজিং নেই। এরপর আপনাদেরকে আমি পড়াইছিলাম যদি কখনো সেন্টেন্সে কখনো মাস্ট থাকে, যদি সেন্টেন্সে কখনো মাস্ট থাকে, ক্যান নট বাট অথবা আমরা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। ক্যান নট বাট এর পর ভার্বের বেস ফর্ম, যেটাকে বলা একটা বিয়ার ইনফিনিটিভ। কোন ধরনের ইনফিনিটিভ? বিয়ার ইনফিনিটিভ, যেখানে টুটা উজ্জ থাকে। আর ক্যান নট হেল্প এর পরে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি বা জিরান ব্যবহার করবো, অনেক সময় ব্যবহৃত হতে পারে। ক্যান নট বাট এর পর আপনি কি ব্যবহার করবেন? সে হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। আর ক্যান নট হেল্প এর পর আপনি যেটা ব্যবহার করবেন সে হচ্ছে একটা জিরান। তাহলে এখন কোয়েশ্চন সলভিং আসেন, আপনি কোয়েশ্চন গুলো সলভ করেন আমার সাথে, কোয়েশ্চন গুলো সলভ করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আই মাস্ট ডু দিস, আই মাস্ট ডু দিস, তাহলে এখানে মাস্ট আছে, কি আছে? মাস্ট আছে। তাহলে আমি সেটাকে নেগেটিভে কনভার্ট করব, আমি একটু মাথা ঠান্ডা রাখবো আগে। তাহলে আমাদের এখানে আছে সে হচ্ছে মাস্ট আছে, তাহলে এটা আনসার হবে না। ক্যান নট বাটের পর ভাবের সাথে আইনজি আছে, এটা আনসার হবে না। তাহলে দুইটা আনসার, সে হচ্ছে ক্যান নট হেল্প আছে শুধুমাত্র। তাহলে এখানে এখানে ডু আছে, এখানে ডুই আছে। দেখছেন প্রশ্নগুলো কনফিউজিং প্রশ্ন। তাহলে আমরা যেটা পড়েছিলাম ক্যান নট হেল্প এর পরে মনে রাখবেন হেল্প করলে সিএনজি নিয়ে পালা যাবে, হেল্প করলে কি হবে? সিএনজি নিয়ে পালা যাবে। অর্থাৎ সিএনজি মানে কি? হেল্প এর পর অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো, সেজন্য ক্যান নট হেল্প এর পরে আমরা এখানে যেটা বসাবো সে হচ্ছে ডুইং দিস। কি বসাবো আমরা? ডুইং দিস শব্দটা আমরা এখানে হচ্ছে ব্যবহার করবো। এরপর 20 নম্বর দেখেন মাস্ট আছে, এরপর হচ্ছে গো আছে, তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আমাদের এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না, দুইটা আনসার পাচ্ছি। কিন্তু আমি বললাম হেল্পের পর ভাবের সাথে আইএনজি ব্যবহার করবেন, তাহলে এখানে আইএনজি নেই, তাহলে এটা আনসার। বেশিক্ষণ কি সময় লাগতেছে না আশা করি। এটাও সেম মাস্ট ডু, তার মানে এটা আনসার হবে না, তার মানে এটাও আনসার হবে না, এটা অলরেডি আনসার হচ্ছে না, তার মানে এটাই আনসার। আপনাকে স্কিপ করা শিখবেন, যদি পরের কোয়েশ্চনগুলো স্কিপ করা শিখেন তাহলে এটা ইজিলি পারবেন। এরপর আপনাকে আরেকটা প্রশ্ন, আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছিলাম, সে হচ্ছে ক্যান নট হেল্প লিসেনিং আছে, বলছে শো দ্য ইউজিং অফ দ্য বার্ড। এটা কনফিউজিং প্রশ্ন। আমি যদি সেখানে বার্ডটাকে ব্যবহার করে থাকি তাহলে কি হবে? সিম্পল বিষয়, ক্যান নট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি হয়, জিরান হয়, কিন্তু ক্যান নট বাট এর পর আমরা সবসময় একটা বিয়ার ইনফিনিটিভ ইউজ করবো। কি ইনফিনিটিভ ইউজ করবো? ক্যান নট বাট এর পর অবশ্যই আমরা সেই জায়গার মধ্যে একটা বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করবো। কি ব্যবহার করবো? একটা বিয়ার ইনফিনিটিভ। অর্থাৎ ক্যান নট বাট এর পর একটা ভার্বের বেস ফর্ম হবে। এটাও আনসার না, এটাও আনসার না, এটাও আনসার না। ক্যান নট বাট আছে, ক্যান নট বাট এর পর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। কি ব্যবহার করবো? একটা ভার্বের বেস ফর্মটাকে আমরা এখানে ব্যবহার করবো। এখন আসেন 23 নাম্বার দেখেন কি আছে, আই ক্যান নট বাট গো দেয়ার। আই ক্যান নট বাট গো দেয়ার বলা হচ্ছে আপনি এখানে বাট শব্দটির পরিবর্তে হেল্প শব্দটি ব্যবহার করবেন। এগুলো একটা স্টার দিবেন, একটু মার্ক করবেন। আপনাদের বইটা হয়তো আছে, এই বইতে আমি যে 3 স্টার গুলো দিচ্ছি এগুলো একটু হাইলাইট করে রাখবেন। এগুলো হচ্ছে কনফিউজিং প্রশ্ন। বলা হচ্ছে আপনি বাট শব্দটির পরিবর্তে আপনি হেল্প শব্দটি ইউজ করবেন, একদম সহজ। হেল্পের পরে জাস্ট ভার্ব একটা কি ফর্ম হবে, হেল্পের পর ভার্বের সাথে আইএনজি হবে। তবে আইএনজি এর ক্ষেত্রে মনে রাখবেন প্রেপোজিশন এটা হবে না, এটা হবে না, কোনো ধরনের প্রেপোজিশন আনতে পারবো না, সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। সরাসরি ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। শোনা আমাদের এখানে আছে গোয়িং শব্দটা ব্যবহার করছি। কি শব্দটা ব্যবহার করছি? সেটা হচ্ছে গোয়িং। এরপর আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে বলেছিলাম, সেন্টেন্সে কখনো যদি এভরিবডি অথবা এভরিওয়ান থাকে তাহলে নোবডি, নো ওয়ান অথবা নান। এটা একটা কনফিউজিং বিপরীত। দেন আমাদের ভার্বটা একটা বিপরীত শব্দ দিয়ে বসাবো। কোন ধরনের শব্দ? বিপরীত শব্দ। যদি সেটা কনভার্ট করতে চাই এভরিবডি, এভরিওয়ান অথবা নোর জন্য এভরিবডি আনবো, দেন আমরা বিপরীতে একটা ভার্ব বসাবো। দেখেন নান আছে, ক্যান এসকেপ আছে। এসকেপ মানে হচ্ছে পরিত্যাগ করা, এসকেপ মানে হচ্ছে কি? পরিত্যাগ করা। তার মানে আমি নানের জন্য আমি যেটা আনবো সেটা হচ্ছে এভরিওয়ান। প্রতি জায়গায় এভরিওয়ান আছে, সমস্যা নাই। দেন আমি যেটা কাজ করব, আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভার্বটাকে আমরা একটা বিপরীতে কনসেপ্টে বসাবো। ক্যান এসকেপ, এটা পুরো একটা ভার্ব, এটা পুরো একটা কি? ভার্ব। তাহলে এভরিওয়ান ক্যান এসকেপ হিজ ফেট।
ঠিক আছে, তার মানে এটা বিপরীত শব্দ হবে মাস্ট সাবমিট। অবশ্যই তাদেরকে সেটা তারা স্কিপ করা পারবে না, তাদেরকে অবশ্যই সেটা কি করতে হবে, সেটা সাবমিট করতে হবে। তাহলে এটা প্রথমে আনসার হবে না, বাদ দিবেন। ক্যান নট এর পর পরবর্তী ভার্বটা পরিবর্তন করতে হবে, শুধু ক্যান নট না, আমাদের পরবর্তী শুধু ভার্বটা বিপরীত অর্থ প্রকাশ করা হবে, শুধু মাস্ট সাবমিট হবে। এটা একটু 100% দিয়ে রাখবেন, এটা কনফিউজিং প্রশ্ন এগুলো। দেন দেখেন এভরিবডি শুড ইট মিট আছে, তাহলে এভরিবডির জন্য নো বডি হবে, শুড থাকলেও থাকতে পারে, আমরা শুড থাকলেও থাকতে পারি। দেন হচ্ছে আমরা ভার্বটাকে বিপরীত শব্দটা বসাবো, তাহলে শুড নট আনবো না আমরা, দেন যেটা ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা বিপরীত শব্দটা আনতে পারি। তাহলে একটু দেখেন কি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আনসার। প্রথমে নো বডি এনেছি, নো বডির পর আমরা শুড এনেছি, শুডের পর আমরা একটা বিপরীত ভার্বটা বসালাম। ভার্বটা কোন অর্থ বসাইছে, বিপরীত, কারণ সাবমিট শব্দের বিপরীত শব্দ হচ্ছে কোনো কিছু ডিনাই করা, ডিনাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করা, এই ধরনের অর্থ প্রকাশ করা হয়। এরপর আছেন দেখেন নো বডি আছে, লাইকস আছে, একদম সহজ, আপনাকে মনে পড়ে যেত। নো বডির জন্য আমরা এভরিবডি বসাবো, লাইকের একটা বিপরীত শব্দ বসাবো, লাইকের একটা বিপরীত শব্দ বসাবো, বাকি সবগুলো ঠিক থাকবে। এখন আপনি বলতে পারেন যে এখন আপনি যখন এটা পড়বেন সেটা আপনারা বলবেন যে এই দুইটা প্রশ্ন হবে না, সেটা বুঝছি, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হবে এভরিবডির জায়গা, আবার এখানে লাইকের শব্দ বিপরীত ডিসলাইক আছে। আমি আপনাকে বলছি শুধুমাত্র এটা পরিবর্তন হবে, পরবর্তী কিছু পরিবর্তন, কিন্তু এখানে কি আছে, লাইন আছে, শোনো এটা আনসার হবে না। কোনটা আনসার, সি নাম্বারটা আনসার। একটু বুঝে পড়েন, একটু বুঝে পড়লে আপনারা ভালো কাজ করতে পারবেন। আরেকটা ধরনের আপনাকে বলেছিলাম, যখন এই কনসেপ্টটা আপনাদের কনসেপ্টটা থাকবে না, তখন আপনারা আরেকটা ভাবে কাজ করবেন, সেটা হচ্ছে দেয়ার ইজ নো দিয়ে কাজ করতে পারেন। কি দিয়ে কাজ করতে পারেন, দেয়ার ইজ নো। এই দেয়ার ইজ নোর ক্ষেত্রে তিন ধরনের কনসেপ্ট থাকতে পারে, সেখানে বার্ড থাকতে পারে, তিন ধরনের কনসেপ্ট বলে, সেখানে বার্ড থাকতে পারে, সেখানে হচ্ছে হু ডাজ নট থাকতে পারে, সেখানে হচ্ছে হু ডাজ নট থাকতে পারে, অথবা সেই জায়গার মধ্যে আমরা উইথাউট ব্যবহার করবো। কি ব্যবহার করবো, উইথাউট ব্যবহার করবো। এটা একটা কনফিউজিং পার্ট দেখবেন। এভরি রোজ হ্যাজ ইট অন, তাহলে এভরি আছে, তাহলে এভরি কাছে আগে দেখি নো দিয়ে কাজ করা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে আমি একটু কাজ করবো দেয়ার ইজ নো দিয়ে, তাহলে দেয়ার ইজ নো কোথায় আছে, দেয়ার ইজ নো আছে এই জায়গার মধ্যে, উইথাউট দিয়ে কাজটা আমরা সেরে ফেলেছি। ঠিক আছে, পাশাপাশি এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, সেটা একটু দেখেন। সেটা হচ্ছে আমাদের এই কনসেপ্টটা একটু দেখেন কিভাবে কনসেপ্টটা কাজ করছে। এভরি, দেয়ার ইজ নো, দেন আমাদের বাট আছে, তাহলে বাটটাকে একটু আগে পড়েছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন অথবা নেগেটিভ রিলেটিভ কনজাংশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখন 100% লিখে রাখেন। এখানে বাট অনেক সময় বলবে এই বাটটা একটা কি, এই বাটটাকে বলে একটা নেগেটিভ রিলেটিভ কনজাংশন। কি বলতে পারি, কনজাংশন অথবা প্রোনাউন, কনজাংশন না, বাট আপাতত প্রোনাউনটা মনে রাখতে পারেন। অথবা আমরা হু ডাজ নট দিয়ে কাজটা সেরেছি, বাট দিয়ে কাজ সেরেছি, হু ডাজ নট দিয়ে কাজ সেরেছি, অথবা নো শব্দটা দিয়ে আমরা কাজটা ছাড়তে পারি, অথবা উইথাউট দিয়েও কিন্তু কাজটা ছাড়তে পারেন। তাহলে বাটটা এখানে গুরুত্বপূর্ণ, একটু নোট, একটু এখানে যে খালি জায়গা আছে আপনার বইয়ের পাশে সেখানে লিখে রাখবেন, এটা হচ্ছে একটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এটা কি মনে রাখবেন, এটাকে আপনারা মনে রাখবেন একটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। কি মনে রাখবেন, একটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নামে মনে রাখবেন। এবং পাশাপাশি এই ধরনটা আসলে সেটা চারটি ধরন, কয়টি ধরনের করা যাবে, চারটি ধরন। পাশে একটা স্টিকি নোট দিয়ে আপনি সেই চারটি ধরনের কনসেপ্ট গুলো একটু কনসেপ্টে এই জায়গার মধ্যে একটু লিখে রাখবেন। দেন আমাদের এই পার্টে অনেকগুলো প্রশ্ন আসলে দেখা যাচ্ছে না, সরি, আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আসলে দেখা যাচ্ছে না। আমি এটা যেটা কাজ করব, আমি পরবর্তী ভিডিওগুলো শুট করার সময় আমাদের এই 28 থেকে, আমাদের এটা স্কিপ হয়ে গেছে, 28 থেকে এই আমি একটু আপনাদের বলি, এটা আমি অ্যাডজাস্ট করে দিব, এই ভিডিওটা কাট করে আমি অ্যাডজাস্ট করে দিব। সেটা হচ্ছে 28 থেকে আমাদের 42 পর্যন্ত, 28 থেকে 42 পর্যন্ত কোয়েশ্চন, এই 28 থেকে 42 পর্যন্ত কোয়েশ্চনটা আপনাদেরকে আমি এটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো, কেটে এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দেবো আর কি। ঠিক আছে, সো আজকে আমাদের এতটুকু হচ্ছে ধারণা থাকবে। আপনারা এই কথার পরবর্তী অংশটা দেখবেন, অনেক সময় আমরা সেটা কাটও করে দিতে পারি। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই লেসনটা দেখার জন্য। পাশাপাশি পরামর্শ দিবেন আপনাদের জন্য আরো কিভাবে আমরা প্রিমিয়াম লেভেলের লেকচার শিটগুলো তৈরি করতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বইয়ের ধারাবাহিক সিরিজের আজকে আমরা আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টে হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের অংশে আমরা ইন্টারোগেটিভ নিয়ে কথা বলবো আজকে। ইন্টারোগেটিভ পার্ট থেকে প্রশ্ন আসলে আমরা কিভাবে প্রশ্নগুলো সলভ করব, অল্প সময়ের মধ্যে আমরা প্রশ্নগুলো কিভাবে সলভ করব সেই কনসেপ্টটা এই পার্টে দেখাবো, ইন্টারোগেটিভ। আমি আগের মতো আপনাদেরকে একটু বলছি, আমরা যখন প্রশ্নগুলো সলভ করব আমরা দুইটা বিষয়কে মনে রেখে কাজ করব। তাহলে একটা বিষয় কি, একটা বিষয় হচ্ছে আমরা সেন্টেন্সগুলোকে আইডেন্টিফিকেশন করা। তাহলে একটা সেন্টেন্স আমরা কি মনে রাখবো, একটা সেন্টেন্স আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা, পাশাপাশি অন্য একটা বিষয় হচ্ছে ইন্টারচেঞ্জ করা। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে বেস্ট
ফার্স্ট উপায় হচ্ছে সেখানে একটা কোয়েশ্চন মার্ক থাকবে। কি থাকবে? সেখানে একটা কোয়েশ্চন মার্ক থাকবে। এছাড়া সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা দুইভাবে করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা হচ্ছে কোন ধরনের কোয়েশ্চনের মাধ্যমে হয় ইয়েস নো কোয়েশ্চন, এবং অপর আরেকটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে WH কোয়েশ্চন। তাহলে আমরা একটাকে বলতে পারবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, এবং অপর আরেকটি আছে যেটাকে আমরা বলতে পারি একটা ইয়েস নো কোয়েশ্চন। তাহলে ইয়েস নো কোয়েশ্চন এবং WH কোয়েশ্চনের মধ্যে পার্থক্যটা কি? ইয়েস নো কোয়েশ্চন বলতে যেটা আসলে মরাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আবার বলছি, যেটা মরাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে সেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চন বলবো, আর যেটা হচ্ছে আমাদের WH কোয়েশ্চন দিয়ে শুরু হবে তাকে আমরা WH কোয়েশ্চন বলতে পারি। তাহলে এখানে আমাদের কিছু প্রশ্ন আসে, প্রশ্নগুলো আমরা একটু সলভ করি। সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের মধ্যে প্রথমে যে কনসেপ্টটা আছে সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চন। কোন ধরনের কোয়েশ্চন বলতে পারবো আমরা? সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। আর ইয়েস নো কোয়েশ্চন সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে কি কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্বের মধ্যে সেগুলো হচ্ছে টু বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা সেগুলো মরাল ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা সেটা টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে। এই কনসেপ্ট ভার্বগুলো দিয়ে শুরু হবে, এটা আমরা সবাই জানি। তবে কয়েকটা জায়গায় মনে রাখতে হবে, এই ভার্বগুলোর পর অবশ্যই ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, এবং এটার পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। এটার পর ভার্বের সাথে আইএনজি হতে পারে, আবার অনেক সময় পেসিভ ভয়েসের ক্ষেত্রে সেখানে হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রশ্নগুলো সলভ করলে হয়তো সেখানে বুঝতে পারবো হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইজিলি দেখতে পাচ্ছি প্রশ্নগুলো পড়ে যেখানে আমাদের প্রশ্নবোধক সাইন আছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার জন্য আমাদের এখানে আনসার হচ্ছে কত নম্বর? সেটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। 43 যেটা সঠিক আনসার সেটা হচ্ছে বি নাম্বারটি আমরা এখানে সঠিক আনসার। এরপর চয়েস আ কারেক্ট ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভটা চয়েস করতে বলছে। তাহলে প্রতিটা জায়গার মধ্যে আমাদের একটু কি আছে? আমাদের প্রশ্নবোধক সাইন আছে। তাহলে আমরা একটু এখান থেকে একটু স্কিপ করব, সেটা হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব আছে, এটা হবে না, অক্সিলারি ভার্বটা শুরুতে হতে হবে, এটাও হবে না। তাহলে আমাকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে হচ্ছে মেইন ভার্বটা থাকবে। তাহলে আবার বলছি, প্রথমে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা আসবে, প্রথম হচ্ছে কি আসবে? অক্সিলারি ভার্বটা আসবে, অক্সিলারি ভার্বের পর হচ্ছে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর হচ্ছে আমরা হচ্ছে ভার্বটা বসাবো, শেষে অবশ্যই সেখানে হচ্ছে কোয়েশ্চন মার্ক থাকতে হবে। যার জন্য আমার এখানে সঠিক আনসার হচ্ছে 44 এর যেটা সঠিক আনসার সেটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বারটা আমাদের এখানে কারেক্ট আনসার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা আরো কিছু প্রশ্ন সলভ করলে হয়তো আরো ভালো একটা ধারণা নিতে পারবো। এরপরে বলা হচ্ছে আমাদের এখানে চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, সেটা ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে সেটা আমাকে একটু বের করতে হবে। অনেক সময় আমরা এই বিষয়টা একটু কনফিউজিং এ থাকতে পারে। আমরা ইন্টারোগেটিভের অনেকগুলো কনসেপ্ট আমরা পড়বো, সেই কনসেপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন ইন্টারোগেটিভের, আমি আগে ফরম্যাটগুলো হয়তো আপনারা একটু দেখালে হয়তো বুঝতে পারবেন, সেটা পরবর্তীতে আমি ফরম্যাটগুলো হয়তো দেখাবো না, একটু চিন্তা করি আগে আমাদের এখানে যে কোয়েশনগুলো আছে। আচ্ছা, আমি আগে আপনাদেরকে ফরম্যাটগুলো একটু দেখাই। ফরম্যাটগুলো দেখালে হয়তো আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো ধরনের কনফিউজিং আপনার মধ্যে থাকবে না। একটু আসেন, আমি একটা হোয়াইট বোর্ড নিই, একটা হোয়াইট বোর্ড নিলাম। আমি আপনাকে ইন্টারোগেটিভ বিষয়টা একটু দেখাচ্ছি, এবং আমার যে বিষয়টা আমি যে আপনাদেরকে নোটটা লিখে দিব, এই নোটটা পড়ার পরে আপনাদের আশা রাখছি আর কিছুই পড়তে হবে না। সেটা আমরা প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে। তাহলে ইন্টারোগেটিভ থেকে কয়েকটা ধরনের আমাকে হচ্ছে প্রশ্নগুলো দিতে পারে। তাহলে কি কি ধরনের প্রশ্নগুলো দিবে সেটা আমাকে প্রথমে ভালো মতো সেটা সলভ করতে হবে, দেন আমাদের বাকি কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজ করব। ইন্টারোগেটিভের নিয়ে কয়েকটি কথা ইতিমধ্যে পড়েছি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চন মার্ক থাকবে, এবং ইন্টারোগেটিভগুলো সাধারণত দুই ধরনের কোয়েশ্চন আমরা প্রায় সময় দেখতে পাই। একটাকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটাকে আমরা কোন ধরনের কোয়েশ্চন দেখতে পাবো? ইয়েস নো কোয়েশ্চন, এবং অপর একটা আমরা দেখতে পাই সাধারণত WS কোয়েশ্চন। তাহলে একটাই আছে ইয়েস নো কোয়েশ্চন এবং অপরটি হচ্ছে WS কোয়েশ্চন। তাহলে ইয়েস নো কোয়েশ্চন মানে কি? যেখানে হচ্ছে মরাল আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে অক্সিলারি ভার্বগুলো কি কি আমরা একটু আগে পড়েছি। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি টু বি, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি টু হ্যাভ, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা পড়েছি সেটা হচ্ছে টু ডু একটা অক্সিলারি, অক্সিলারি এছাড়া রয়েছে সেটা হচ্ছে মরাল অক্সিলারি। আর অপর পক্ষে WS যুক্ত কোয়েশ্চন বলতে সেটা হচ্ছে W যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হয়, WS ওয়ার্ড দিয়ে সেটা শুরু হয়, WS ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে শুরু হয়, স্টার্ট হয়। ওকে, স্টার্ট হয় W যুক্ত ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে কনসেপ্টটা শুরু হবে। তবে এইটা একেবারে সিম্পল একটা বিষয়, এটা সিম্পল একটা বিষয়, আশা করি এখানে ভুল হবে না। তবে আমাদের যে বিষয় সম্পর্কে একটি
পরিষ্কার ধরনের রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। আচ্ছা ইন্টারচেঞ্জ মানে কি? ইন্টারচেঞ্জ বলতে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করা। এই যে একটা কনভার্ট করার যে কাজগুলো, এই কনভার্ট করার কাজগুলোই হচ্ছে মূলত ইন্টারচেঞ্জের কনসেপ্ট। ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা রুলস আগে দেখাচ্ছি। এই রুলসগুলো দেখার পর আপনাকে কোনো একটা পড়তে হবে না। প্রথমত আমি একটা সেন্টেন্স আগে পড়বো, সেই সেন্টেন্সটা পড়ার পরে সেখানে যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে, কি ভার্ব থাকে, সেখানে যদি কখনো আমাদের অক্সিলারি ভার্বগুলো থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা আগে আনবো। তাহলে কোথায় আনবো? অক্সিলারি ভার্বটা কোথায় আনবো? আমরা হচ্ছে আগে আনবো। অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে আনবো, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কি কি আছে? অক্সিলারি ভার্বের মধ্যে আছে টু বি। ওকে, টু বির মধ্যে আবার কি আছে? টু বির মধ্যে আমরা জানি সেখানে এম হতে পারে, ইজ হতে পারে, আর অথবা হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার। এরপরে হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ভ। তাহলে টু হ্যাভ ভার্ভ আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটাই আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তিনটা আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ এবং অপরটা হচ্ছে হ্যাড। আর সর্বশেষ হচ্ছে আমাদের একটা মডাল অক্সিলারি। সর্বশেষ একটা কি থাকতে পারে? সে হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারিগুলো আমি লিখছি না, এবং মডাল অক্সিলারিগুলো আমরা সবাই জানি। সে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো সবগুলো হচ্ছে মডাল অক্সিলারির মধ্যে পড়ে। এই ছাড়া আমাদের আরেকটা আছে, সে হচ্ছে টু ডু ভার্ব। এই যে আমি যে সমস্ত এখানে মডাল অক্সিলারিগুলো, আমি যে অক্সিলারি ভার্বগুলো লিখেছি, এই অক্সিলারি ভার্বগুলো থাকলে সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা আগে আনবো। কোথায় আনবো? সেটা হচ্ছে আগে আসবে। অক্সিলারিগুলো কোথায় আসবে? আগে আসবে। আসার পর সেটা যদি একটা পজিটিভ বাক্য থাকে, অর্থাৎ হাবোধক বাক্য থাকলে সেটাকে নাবোধক বাক্যে কনভার্ট করবো, আর যদি সেটা কখনো নাবোধক বাক্য থাকে তাহলে সেটাকে আমরা হাবোধক বাক্যে সেটা কি করব? কনভার্ট করব। কিরকম একটা? সে হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সে হচ্ছে আই হ্যাভ এ বুক। আমার একটা কি আছে? আমার একটা বই আছে। ওকে, আমার একটা বই আছে। তাহলে আমরা আনসারটা হবে হ্যাভ নট আই বুক। আমার কি একটা বই নেই? তার মানে আমার একটা কি আছে? আমার একটা বই আছে। ক্লিয়ার? শেষে আমরা কি বসালাম? কোয়েশ্চন মার্কটা বসালাম। কি বসালাম আমরা? কোয়েশ্চন মার্কটা। এটা হচ্ছে আমাদের প্রথম একটি ধরন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এটা। অক্সিলারি ভার্ব থাকলে সেটা আগে আসবে, হাবোধক থাকলে সেটা নাবোধক করব, নাবোধক থাকলে সেটাকে হাবোধক করব, অর্থাৎ নট না থাকলে সেটাকে নট যোগ করব। আর যদি কখনো সেই সেন্টেন্সে আমি দেখতে পাই আমার একটা নট আছে, তাহলে আমি সেখানে নট যোগ করার কোনো দরকার আমার নেই। এখন আমি আপনাকে দ্বিতীয় ধাপটা দেখাচ্ছি। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে, আমাদের মনে করেন আমরা দ্বিতীয় নম্বরের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমাদের সেখানে কোনো প্রকারের অক্সিলারি ভার্ব নেই, কোনো প্রকারের যে আমরা অক্সিলারি ভার্বটা নেই, আমরা যে অক্সিলারি ভার্বের কথা বলছি সে অক্সিলারি ভার্বটা নেই। তখন আমরা কি করব? তখন আমরা দুইটা বিষয়ের উপর বেস করে ফর্মগুলো আনবো। সে হচ্ছে টেন্স এবং পার্সনের উপর। টেন্স, পার্সন, টেন্স কিংবা সাবজেক্ট। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স এবং সাবজেক্টের উপর বেস করে আমরা হচ্ছে তিনটা শব্দ আনতে হবে। সে তিনটা শব্দগুলো কি? সে তিনটা শব্দের মধ্যে আছে ডো, সে তিনটা শব্দের মধ্যে ডাস অথবা হচ্ছে ডিড। এই তিনটি শব্দ আমরা সেখানে হচ্ছে নিয়ে আসবো। তাহলে ডো ডাস কখন আনবো? ডো ডাস আনবো আমরা সেটা যখন আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? অর্থাৎ কনসেপ্টটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে। আর ডিড কখন থাকবে? ডিডটা আমরা আনবো সাধারণত ভার্বের যখন ফার্স্ট টেন্সে থাকবে। কোন টেন্সে থাকবে? একটি ভার্বের ফার্স্ট টেন্সে থাকবে। তবে এখানে কয়েকটা বিষয় একটু ইম্পর্টেন্ট। ডাস কখন আনবো? ডাস আমরা আনবো যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে। এস অথবা কি থাকবে? ইএস। আমি কয়েকটা এক্সাম্পল দিব। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডো ডাস ডিড, এটার পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। অবশ্যই আমাকে একটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে আবার বলছি, এই ডো ডাস ডিড এর পরে আমাকে অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম আমাকে এখানে ব্যবহার করতে হবে। আশা করি আমরা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি। তাহলে কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করছি। তাহলে কি হবে? ডোন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করছি না? তাহলে এখানে ডোন্ট কেন ব্যবহার করেছি? কারণ এইখানে আমার ডোন্ট ব্যবহার করার কারণ হচ্ছে কারণ এটা প্রেজেন্ট টেন্সে ছিল। আবার ডোন্টের পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। ওকে, এখন এখানে হেল্প না থেকে যদি এখানে হেল্প থাকতো তখন আমি কিভাবে আনতাম? তাহলে আমি ডিড নট বসাতাম। কি বসাতাম? ডিড নট। এই ডিড নট এর পরে একটা সাবজেক্ট আনলাম। তবে স্টুডেন্টরা যেখানে ভুল করে বা আমরা যেখানে ভুল করে থাকি সে হচ্ছে এখানে হেল্পটা আর হবে না, শুধুমাত্র আমরা হেল্প বসাবো। শুধুমাত্র কি বসাবো? হেল্প হিম। তাহলে ডিড নট আই হেল্প হিম। এখন প্রশ্ন যদি মনে করেন এইভাবে আছে, সে হচ্ছে হি হেল্পস হিম, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করেছে। তখন আমরা এখানে ভার্বের সাথে এসবিএস থাকার কারণে আমরা এখানে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এখানে ডাস নিয়ে আসবো। কি নিয়ে আসবো আমরা? এখানে আমরা যেটা বসাবো সে হচ্ছে ডাস নট, সে হচ্ছে আই এর পর হেল্পস হবে না, আমরা যেটা বসাবো সে হচ্ছে হেল্প হিম।
ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কনসেপ্ট। আমরা দ্বিতীয় নাম্বার কনসেপ্ট, আশা করি এই অংশটার মাধ্যমে আমরা দ্বিতীয় নাম্বার কনসেপ্টটা এখানে ইজিলি ভাবে বুঝতে পারবো। পাশে আর দুইটা কনসেপ্ট এখানে নোট করবেন। অনেক সময় সেন্টেন্স যদি কখনো নাথিং থাকে, সেন্টেন্স যদি কখনো নাথিং থাকে, সেটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, সেই জায়গায় আমরা হচ্ছে এনিথিং বসাবো। নাথিং যদি কখনো থাকে সেই জায়গার মধ্যে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমরা এনিথিং বসাবো। তাহলে আবার বলছি, কখনো যদি নাথিং থাকে তাহলে আমরা এনিথিং বসাবো। এরপরে কখনো যদি আমার সেন্টেন্সে নেভার থাকে, কি থাকে, সেন্টেন্স যদি কখনো নেভার থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এভার বসাবো। সেন্টেন্সে নেভার থাকলে কি বসাবো? এভার। আবার যদি সেন্টেন্সে কখনো নো থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এনি বসাবো। এই কনসেপ্টটা একটু নোট করবেন এবং একটু নোট করে বিষয়গুলো একটু বারবার একটু দেখবেন, একটু নোট করবেন, একটু নোট করে ট্রাই করবেন এই বিষয়গুলো একটু বারবার আপনি বিষয়গুলো সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নেওয়ার জন্য। তাহলে নাথিং থাকলে এনিথিং হবে, আর নেভার থাকলে এভার হবে, আর নো থাকলে এনি হবে। এটা হচ্ছে অলরেডি নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডগুলো একটু মনে রাখবো। আর নেগেটিভ ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আমরা একটু মজা করে বলি, এগুলোকে বলা হয় লাইক সতীন। সো হোয়াট ইজ লাইক সতীন? সতীন মানে হচ্ছে নেগেটিভ অর্থে প্রকাশ করে। ওকে, এরপর সর্বশেষ 3 এবং 4, টোটাল 4টা রুলস আপনি জানলে এখানে হচ্ছে আপনার কোনো ধরনের প্রবলেমগুলো আর হবে না। 4 নম্বর হচ্ছে সেন্টেন্সে কখনো যদি নো বডি থাকে, সেন্টেন্সে কখনো যদি নো বডি থাকে, সেন্টেন্স যদি কখনো নো থাকে, সেন্টেন্স যদি কখনো নান থাকে, তখন আমরা যেটা কাজ করব শুধুমাত্র হু নিয়ে আসবো এবং সর্বশেষ শেষে একটা প্রশ্নবোধক সাইন বসাবো, আর কোনো কাজ নাই। তাহলে নো বডি, নো অথবা নান থাকলে হু বসাবো, আর কোনো কাজ নাই। তবে এটার বিকল্প একটা অপশন আছে। এটার যখন আমরা কাজটি করব তখন এটা আমরা দ্বিতীয় একটা অপশন দিয়েও সেটা কাজ করতে পারি। সেটা হচ্ছে নো বডির পরিবর্তে আমরা সেখানে এনি বডি আনতে পারবো। নো বডির পরিবর্তে এনি আনতে পারি, অপরপক্ষে নোর পরিবর্তে আমরা এনি, এই শব্দগুলো দিয়েও কিন্তু সেটা আমরা কনভার্ট করতে পারবো। এবং সর্বশেষ 4, সেন্টেন্স যদি কখনো এভরি বডি থাকে, সেন্টেন্স যদি কখনো এভরি বডি অথবা সেন্টেন্স যদি কখনো অল থাকে, সেন্টেন্স এভরি বডি অথবা অল থাকলে তখন আমরা সেটাকে যেটা কাজ করব, প্রথমে একটা হু নিয়ে আসবো, হু এর পরে হচ্ছে আমরা একটা ডাস নট বসাবো, হু এর পরে একটা কি বসাবো? ডাস নট। এই ডাস নটের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, অবশ্যই একটা কি হবে? ভার্বের বেস ফর্মটা বসাবো। আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝছেন। এখন আমরা কোয়েশনগুলো সলভ করলে আশা রাখছি এই কোয়েশন ধাপের উপর আপনার একেবারে পূর্ণাঙ্গভাবে একটা ধারণা আপনারা এখান থেকে নিতে পারবেন। একটু আসেন, আমি একটু দেখাচ্ছি, একটু আসেন, একটু কোয়েশনগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, তাহলে আমরা ইতিমধ্যে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি। এরপর দেখেন সেটা হচ্ছে চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম। আমাকে ইন্টারোগেটিভ ফর্মটা চয়েস করতে হবে। আই ডু দ্য ওয়ার্ক। তাহলে ডু শব্দটি হচ্ছে এখানে একটা প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তার মানে আমি এখানে ফার্স্ট টেন্স আনতে পারবো না, সেখানে কখনো হ্যাভ আনতে পারবো। তাহলে দুইটা হবে, বি হবে অথবা ডি হবে। তাহলে আমি একটু আগে বলেছিলাম ডো ডাজ ডিটের পর অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম হতে হবে, কিন্তু এখানে ডো এর পর হচ্ছে একটা ফার্স্ট টেন্স আছে। ডো এর পর কোন টেন্স আছে? ফার্স্ট টেন্স। তার মানে এইটাও আনসার হবে না। তাহলে আমাদের কোনটা আনসার হবে? সে হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে কি আনসার? সেটা হচ্ছে সঠিক আনসার। এরপর ইওর ফাদার কেম হোম লাস্ট নাইট। তাহলে একটু যদি আমরা একটু দেখি, এখানে কেম আছে, কেমটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে আমাকে ডিড দিয়ে কাজটা করতে হবে। তাই ডিড ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে, বাকিগুলোতে ডিড নেই। তাহলে খুব সহজে কিন্তু কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এখান থেকে আনসারটা বের করতে পারবো। সেটা হচ্ছে ডিড ইওর ফাদার কেম হোম লাস্ট নাইট। এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। আমরা আমাদের এতটুকু পর্যন্ত আনসারটা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলেন। সেম ভাবে আমরা যদি আরেকটি প্রশ্নতে যাই, সেটা হচ্ছে 48 নাম্বার কোয়েশ্চেন। সেটা হচ্ছে হি ম্যারিড টু আ বিউটিফুল গার্ল। তাহলে এখানে মেরিট আছে, কি আছে? একটা মেরিট। মেরিটের জন্য আমরা ডি টানবো। কি আনবো? ডি টানবো। তাহলে আমাদের এ নাম্বার আনসার হবে না, আমাদের ডি নাম্বার আনসার হবে। তাহলে দুইটা আনসার আছে, একটা হচ্ছে বি আছে আর একটা হচ্ছে ডি আছে। তাহলে একটু আগে বলেছিলাম ডো ডাজ ডিটের পরে অবশ্যই আমরা একটা ভার্বের বেস ফর্ম বসাবো। আর এখানে যে মেরিট শব্দটা আছে, মেরিট শব্দটা একটা ফার্স্ট টেন্সে আছে, আর ফার্স্ট টেন্সে থাকার কারণে সেটা আমরা আনসার নিব না। আমরা আনসার নিব সেটা হচ্ছে ডিড হি ম্যারি টু দ্য বিউটিফুল গার্ল। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। অনেক সময় এরপর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, যদি কখন ডাব্লিউ যুক্ত কোয়েশ্চন দিয়ে শুরু হয় সেখানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসে। এরপর হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে একটু বলা হচ্ছে নিচের কোনটি ইন্টারোগেটিভ ফর্ম, নিচের কোনটি ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে আমাদের যেটা অক্সিলারি ভার্বটা আগে চলে এসেছে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ফর্ম। সেটা হচ্ছে সি নাম্বার। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হুইচ বুকস আর ইউ রিডিং? কোন বইটা তুমি পড়ছো? এই ধরনের অর্থে আমরা সেটাকে প্রকাশ করেছি। এরপর হচ্ছে 59। তাহলে 59 কি আছে? চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম। নিচের কোনটি সঠিক? তাহলে ইজিলি পড়তে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য আনাস? হাউ মেনি ইয়ার্স অফ দ্য আনাসের বয়স কত? আনাসের বয়স কত? এই অর্থে আমরা ইজিলি বলতে পারি সেটা হচ্ছে হাউ ওল্ড ইজ আনাস। কি হবে? হাউ ওল্ড ইজ আনাস। হাউ ওল্ড ইজ আনাস। এতটুকু, এই যে আমি যতটুকু আপনাকে প্রশ্নগুলো দেখাইছি এটা হচ্ছে জাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক কনসেপ্ট থেকে। এখন আমরা জানবো সেটা কনভার্ট করবো কিভাবে। সেই কনভার্ট করার কনসেপ্টটা একটু দেখেন। সেটা হচ্ছে আমি আপনাকে একটু আগে পড়াইছি, সেটা হচ্ছে অল কিংবা এভরি
ওয়ান কিংবা এভরিবডি থাকলে তখন আমরা হু বসাবো, হু এর পর হচ্ছে সরাসরি ডাস নটটা হচ্ছে সবচেয়ে বেশি হয়, ও এর পর আপনি সরাসরি কি বসাবেন, ডাস নটটা সবচেয়ে বেশি হয়, এবং ডাস নটের পর আপনি ভার্বের বেস ফর্মটা বসাবেন। তাহলে all লাভ ফ্লাওয়ার্স, সবাই কাকে পছন্দ করে, ফ্লাওয়ার্সকে পছন্দ করে। এবং এই প্রশ্নটা যদি আপনারা একটু দেখেন, সেটা হচ্ছে 11তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন, 15তম শিক্ষক নিবন্ধনে আসা একটি প্রশ্ন, একটা গভর্নমেন্ট জবে বারবার রিপিট হওয়া একটা প্রশ্ন। তাহলে অল লাভ ফ্লাওয়ার, সবাই ফ্লাওয়ার পছন্দ করে। তাহলে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে আসলে ফ্লাওয়ারটা পছন্দ করে না, তার মানে সবাই ফ্লাওয়ারটা পছন্দ করে। হু অল লাভ ফ্লাওয়ার, তাহলে সেই প্রশ্নটাকে যখন আমি একটু কনভার্ট করবো আমরা বলতে পারবো হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। ঠিক তদ্রুপভাবে আমরা যদি একটু 51 নাম্বার কোয়েশ্চন আমি একটু জুম করলে আপনারা একটু দেখতে একটু সুবিধা হবে। এরপরে প্রশ্নটা একটু দেখেন 51 নাম্বার কোয়েশ্চন। 51 নাম্বার কোয়েশ্চনে যেটা আছে, 51 নাম্বার কোয়েশ্চন, আমরা 51 নাম্বার কোয়েশ্চন যেটা আছে সেটা হচ্ছে এভরিবডি নোস ইট, সবাই এটা জানে। তাহলে এখানে এভরিবডি আছে, কি আছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এভরিবডি আছে। তাহলে এভরিবডি থাকার কারণে হু ডাজ নট আনবো, কি আনবো আমরা, হু ডাজ নট। তাহলে হু ডাজ নট আনসার কোথায় আছে, সেটা হচ্ছে বিতে, হু ডাজ নট নো দিস, হু ডাজ নট নো দিস। কোনটি সঠিক আনসার হবে, সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এরপর হচ্ছে 52, এভরিবডি হেটস আ লায়ার, সবাই একজন লায়ারকে হেট করে থাকে। সেম, হু ডাজ নট হেটস, হু ডাজ নট হেটস আছে, আবার হু ডাজ নট হেট, এইটা হচ্ছে কনফিউজিং এর প্রশ্ন। এবং 12তম শিক্ষক নিবন্ধনে প্রতি বছর এই জায়গা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে থাকে, যার জন্য এভরিবডি হেটস আ লায়ার, এটা যখন আমরা ইন্টারোগেটিভে কাজ করব তখন আমাদের আনসার হবে হু ডাজ নট হেট এ লায়ার, হু ডাজ নট হেট এ লায়ার। আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটা কেন আনসার হয় না, একটু আগে বলেছি, একটু আপনারা যখন প্রশ্নগুলো সলভ করছেন একটু কেয়ারফুল ভাবে প্রশ্নগুলো পড়ে তারপর হচ্ছে আপনি আনসারগুলো দেবেন। তাহলে হু ডাজ নট, এখানে হেটস নামে কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে হু ডাজ নট হেট এ লায়ার। হু ডাজ নট কি হবে, হু ডাজ নট হেট এ লায়ার হবে, হেটস এ লায়ার কখন আমরা ব্যবহার করতে পারবো না। এরপর আছে সেটা হচ্ছে এভরিবডি ওয়েন্স টু বি রিচ, সবাই ধনী হতে চায়। সেম ভাবে আমরা এটা যেভাবে কাজ করতে পারবো, হু ডাজ নট এর পর ভার্বের বেস ফর্ম বসাবো। সেটা আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। কোনটি সঠিক আনসার পাচ্ছি, আমাদের বি নাম্বার যে কোয়েশনটা আছে, এই বি নাম্বার কোয়েশনটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে সঠিক আনসার হিসেবে আমরা পাবো। এরপরে যদি আমি আরেকটা কনসেপ্ট একটু দেখাই, সেটা হচ্ছে একটু আগে আমি আপনাকে দেখিয়েছি, সেটা হচ্ছে সেন্টেন্স যদি কখনো নো ওয়ান থাকে, নো বডি থাকে অথবা নান থাকে, শুধুমাত্র হু দিব এবং শেষে ইন্টারোগেটিভ সাইন বসাবো, আর কোনো রকম কাজ নেই। তাহলে নো বডি উইশেস, তাহলে এখানে কি আছে, নো বডি আছে, নো বডি থাকার কারণে আমরা শুধুমাত্র হু উইশেস বসাবো, উইশের পর আর কোনো রকমে আমাদের কি নেই, কাজ নেই। তাহলে এখানে নো বডির পরে হচ্ছে হু উইশেস টু বি আনহ্যাপি, হু উইশেস টু দ্য আনহ্যাপি। আমাদের এখানে নবরি, এখানে দুইটি প্রশ্ন একই রকম সেম দেখা যাচ্ছে, সেজন্য আমাদের এখানে আনসার হবে এ এবং বি, হু উইশেস টু বি আনহ্যাপি। দুইটা প্রশ্ন সেম, সেজন্য দুইটা প্রশ্ন হচ্ছে আনসার হতে পারে। এরপর নান আছে, তাহলে নান থাকার কারণে এই নানটা উঠে যাবে, এই নানটা উঠে গিয়ে শুধুমাত্র একটা হু হবে, আর কোনো রকম সেখানে কাজ নেই, আর কোনো রকম কাজ নেই। তবে সেটা অনেক সময় আমরা এনি ওয়ান অথবা এনি বডি দিয়েও কাজটা করতে পারি, এনি বডি অথবা কি দিয়ে কাজটা করতে পারি, এনি ওয়ান দিয়ে কাজটা করতে পারবো। সেটা হচ্ছে ক্যান, এখানে দুইটি আনসার হবে, ক্যান এনি ওয়ান টু ডু দিস, ক্যান এনি ওয়ান টু ডু দিস অথবা হু ক্যান ডু দিস। তবে এখানে এই বিষয়টা একটু হাইলাইট করবেন, এই বিষয়টা একটু হাইলাইট করে দেখেন। আপনার যদি হাইলাইটার থাকে, আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি, দেখেন আমার যে হাইলাইটারটা আছে, এই হাইলাইটারটা আমি এই বিষয়টা একটু হাইলাইট করে দিচ্ছি, এই বিষয়টা আপনারা একটু ভালো মতো কনসেপ্ট একটু দেখবেন। এরপর আসেন, এরপর হচ্ছে বাকিগুলো আমরা ইজিলি পারবো। বলা হচ্ছে আই হ্যাভ রিডিং এ বুক, একটু আগে বলেছি অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো, হাবোধক থাকলে নাবোধক করবো, নাবোধক থাকলে হাবোধক করবো। তাহলে এখানেও আছে, এখানেও আছে, তার মানে আবার এখানেও আছে, ঠিক আছে, তিনটা জায়গা আছে। কিন্তু এটা হচ্ছে পজিটিভ একটা সেন্টেন্স, তাহলে পজিটিভ যেহেতু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। নেগেটিভে কনভার্ট করার কারণে আমাদের এখানে সঠিক আনসার হবে সি নাম্বারটা। কোনটি সঠিক আনসার হবে, সি নাম্বারটা আমাদের এখানে সঠিক আনসার। এরপর উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের যারা মুক্তিযুদ্ধ আছে তাদের জন্য আমরা সাধারণত প্রাউড করে থাকি। তাহলে উই আর, তাহলে এখানে কি আছে, আরটাকে প্রথমে নিয়ে আসবো, এরপরে হচ্ছে আমরা সেখানে একটা নেগেটিভ ফর্মে আমরা কনসেপ্টটা, তবে নটটা আমরা পরে বসাবো। নটটা কোথায় হবে, আমরা দুইভাবে কাজটা করতে পারি, সেটা একটু মনে রাখবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই নটের কনসেপ্টগুলো আমরা প্রায় সময় ভুল করে ফেলে থাকি। ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে নাউনের পূর্বে নাউনের পূর্বে নট অথবা প্রনাউনের পরে নট হয়, নাউনের পূর্বে হতে পারে অথবা হচ্ছে প্রনাউনের পরে, নাউনের পূর্বে অথবা হচ্ছে প্রনাউনের পরে। আর অনেক সময় সংক্ষিপ্ত রূপগুলো আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, সংক্ষিপ্ত রূপগুলো
যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এখানে একটা পাশে নোট লিখবেন, সেটা হচ্ছে নটের যে কনসেপ্টটা, এই নটের কনসেপ্টটা সাধারণত আমাদের প্রনাউনের পরে হয়। তারপরে হয় সেটা হচ্ছে প্রনাউনের পরে, প্রনাউনের পরে হয়, প্রনাউনের পরে। এটা একটা নোট লিখবেন আপনার বইয়ের পাশে। আবার পাশাপাশি সেটা হচ্ছে নাউনের আগে হয়, এটার পাশাপাশি সেটা হচ্ছে আমরা যে নাউনটা পড়ে থাকি এই নাউনের আগে হতে পারে, তাহলে প্রনাউনের পরে হতে পারে এবং আমাদের বিষয়টা নাউনের আগে হতে পারে। তাহলে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের ফ্রিডম ফাইটার্সের জন্য এখানে দুইটি আনসার হতে পারে, বি এবং সি। আমি একটু আগে বলেছিলাম প্রনাউনের পরে হবে, কোথায় হবে? প্রনাউনের পরে। প্রনাউনের পরে হওয়ার কারণে আমরা এখানে উইর পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে নাউট আছে, প্রনাউনের পরে ব্যবহার করেছে, এই জন্য আমাদের সঠিক আনসারটা হচ্ছে বি নাম্বারটা। এই প্রশ্নের একটা স্টার দিয়ে রাখবেন, এই প্রশ্নটা আপনারা ভুল করে ফেলতে পারেন। ওকে, এই প্রশ্নটা একটু ভালো মতো করে দেখবেন। এরপরে আমাদের যদি কখনো, একটু আগে বলেছিলাম, কখনো যদি দেখা যায় আমাদের অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট অনুসারে আমরা ফর্মগুলোকে নিয়ে আসবো। তাহলে হি কুকস রাইস, প্রশ্ন কিন্তু ব্যতিক্রম আসতে পারে। কুকসটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমি ডাস আনবো, তাহলে এটাও আনসার হবে না। তাহলে এখান থেকে যে কোনো একটা আনসার হবে, এটা আনসার হবে, কারণ এখানে নেগেটিভ করতে হবে। এটাও আনসার হবে না, কারণ প্রনাউনের আগে একটা নট দিয়েছে, কিন্তু বাস্তবে হবে সেটা হচ্ছে প্রনাউনের পরে। কোথায় হবে? প্রনাউনের পরে। তাহলে ডাস শি নট কুক রাইস, তাহলে কি হবে? ডাজ হি নট কুক রাইস, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর যদি আপনি একটু 59 একটু আসেন, 59টা একটু দেখেন। 59-এ কি আছে? উই ওয়েন্ট হোম, আমরা কোথায় গিয়েছি? বাসায় গিয়েছি। তাহলে ওয়েন শব্দটা একটা ফার্স্ট টেন্স, ওয়েন শব্দটা কোন টেন্স? একটা ফার্স্ট টেন্সে আছে। ফার্স্ট টেন্সে থাকার কারণে অবশ্যই আমাকে ডিট আনতে হবে এবং ডিটের পরে ভার্বে একটা বেস ফর্ম বসাবো। ভার্বে কোন ফর্ম বসাবো? বেস ফর্ম। এটা কিন্তু একটু কনসেপ্ট আমি এই বিষয়ে এই তিনটা শব্দের পাশে একটু লিখে রাখেন। সেটা হচ্ছে ডো ডাজ ডিট, যদি কখনো সেন্টেন্সে থাকে এই ডো ডাজ ডিটের পর অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আবার বলছি, এই ডো ডাজ ডিট যেখানে থাকবে, এই ডো ডাজ ডিটের পরে আমরা অবশ্যই সেখানে একটা ভার্বের বেস ফর্ম বসাবো। সেটা উই ওয়েন্ট হোম, আমরা কোথায় যেতে চাচ্ছি? আমরা হচ্ছে বাসায় যেতে চাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করতে পারি, ডিট আসবে, ডিটের পর হচ্ছে আমরা ভার্বে একটা বেস ফর্ম বসাবো। ভার্বে কোন ফর্ম বসাবো? বেস ফর্ম আমরা সেখানে ব্যবহার করতে পারি। আশা করি এই কনসেপ্টটা সবাই আমরা সেটা বুঝতে পেরেছি। যতটুকু আমি এই কনসেপ্ট দেখালাম, আশা রাখছি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আপনারা ইজিলি ভাবে পারবেন। এই সেন্টেন্সটা আমি একটু আপনাদেরকে বলছি, এখানে কিছু কনসেপ্ট যদি একটু মনে রাখেন তাহলে আপনারা ইজিলি ভাবে সেটা প্রশ্নগুলো সলভ করতে পারবেন। সেটা নিয়ে আমি হালকা করে আলোচনা করব। আসেন, প্রথম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যদি কিছু কথা বলি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা আদেশ, অনুরোধ, নির্দেশ বা যেটা আমরা সাধারণত জানি আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, এই জাতীয় যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। কোন ধরনের সেন্টেন্স বলতে পারি? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত চেনার যে উপায়টা সেটা হচ্ছে প্লেস দিয়ে শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে? প্লেস দিয়ে শুরু হতে পারে। অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমার হচ্ছে কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের নেভার দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সটা ডোন্ট দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হতে পারে। অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। তাহলে আমার সাথে একটু বলেন, সবাই একটু বলেন কি দিয়ে শুরু হবে, একটু বলেন। প্লিজ দিয়ে শুরু হতে পারে, কি দিয়ে শুরু হতে পারে? প্লিজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, ডোন্ট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হতে পারে। 5টা বিষয় বসালাম। এই কনসেপ্টগুলো যদি কখনো শুরু হয় তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই আমাদের অনেক সময় আমাদের শব্দটা উচ্চ থাকে। শব্দটা উচ্চ, একটা এক্সাম্পল দিলে ভালো হয় না? সেটা হচ্ছে স্টপ ইট। তাহলে স্টপ ইটের মধ্যে অবশ্যই আমাদের একটা শব্দ ছিল, তাহলে সেটা হচ্ছে স্টপ ইট। কি ছিল? স্টপ ইট। তাহলে একটু প্রশ্নগুলো দেখেন। আমাদের গভর্নমেন্ট জবে আসা প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? আই শ্যাল গো, সেটা হচ্ছে গো হোম। ইউ ডিড ইট, শি ইজ ইটিং। তাহলে কি আছে? সেটা হচ্ছে গো হোম হবে। কেন গো হোম হবে? কারণ গোটা হচ্ছে একটা হচ্ছে ভার্ব। গোটা হচ্ছে একটা কি? ভার্ব। যদি কখনো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন সেটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে আবার বলছি, কখনো যদি আমাদের ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সেটাকে সংজ্ঞায়িত করব। এখন আসেন 61 নাম্বার। এখন আরো কিছু প্রশ্ন একটু দেখেন, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? সেটা হচ্ছে আমাদের সিট ডাউন। সিট ডাউনটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন সিট ডাউনটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ সিট এটা হচ্ছে একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু আছে? ভার্ব দিয়ে। যদি কোনো সেন্টেন্স কখনো কোনো পার্ট যদি কখনো একটা ভার্ব দিয়ে শুরু হতে আমরা দেখি তখন আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এরপর হচ্ছে 62। তাহলে 62 একটু কি আছে দেখেন, a sentence that express
কমন অ্যান্ড ফরবিস, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলতে পারি? এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারবো একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলতে পারবো? একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে আমরা সংজ্ঞায়িত করবো। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এবার দেখেন, প্লিজ ব্রিংস মি এ কাপ অফ টি, প্লিজ ব্রিংস মি এ কাপ অফ টি। তাহলে এটাও কি হবে? জাস্ট প্লিজ দিয়ে শুরু আছে, একটু আগে বলেছে, কখন যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটাকেও আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করবো। কোন ধরনের সেন্টেন্স বলবো? এটাও আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। আমাকে একটু বলেন, আমরা যতটুকু বিষয়গুলো দেখিয়েছি এতটুকুর মধ্যে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা? এরপর দেখেন, ডোন্ট দিয়ে শুরু আছে। স্যার কি দিয়ে শুরু আছে? ডোন্ট দিয়ে। এই ডোন্ট দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। ডোন্ট দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স অনেকবার আছে, একেবারে বিসিএস থেকে শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটি মিশন টেস্টে আসা একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপটা হচ্ছে আমাদের একটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এরপর হচ্ছে পে। এরপর হচ্ছে পে। পে মানে হচ্ছে কোনো কিছু দেওয়া, পে মানে হচ্ছে কোনো কিছু কি দেওয়া, এবং এটা একটি ভার্ব দিয়ে শুরু আছে, এবং ভার্ব দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। আশা করি এতটুক আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং এই কনসেপ্ট নিয়ে আমাদের আশা করি কোনো রকমের প্রবলেমগুলো থাকবে না। এখন আমরা আরেকটি অংশতে যাব। আমরা এইটা ইন্টারচেঞ্জগুলো একটু দেখবো, ইন্টারচেঞ্জগুলো কিভাবে করতে পারি। অ্যাসাইটিভ ইনটু ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জগুলো একটু ভালো মতো দেখবো। দেখেন, ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমাদের যদি কখনো ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যদি কখনো আমাদের ইউ শব্দটা থাকে, কি থাকে? যদি কখনো আমাদের ইউ শব্দটা থাকে, তখন আমরা হয় সেখানে ডোন্ট দিয়ে কাজ করব, ডোন্ট দিয়ে লিখবো, অথবা হচ্ছে আমাদের ডিড নট দিয়ে লিখবো, অথবা হচ্ছে আমাদের নেভার লিখবো। নেভার লেখার পরে আমাদের মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মূল ভার্ব। একটু দেখেন, ইউ শুড ক্লোজ দ্য ডোর। তাহলে ইউ শুডটা চলে যাবে, ইউ শুডের পরিবর্তে। ওকে, ইউ শুটের পরিবর্তে আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। আর যদি সেখানে যদি সেটা পজিটিভ সেন্টেন্স হয়, আমি একটু আপনাদের বলছি, যদি সেটা পজিটিভ সেন্টেন্স হয়, যদি হাবোধক সেন্টেন্স হয়, তাহলে আমাদের সেখানে ইউ শুড যে শব্দটি থাকবে, সেখানে পজিটিভ সেন্টেন্স থাকলে ইউ শুড যে শব্দটি থাকবে সেই শব্দটি আমরা বাদ দিব। ইউ শুড শব্দটা আমরা বাদ দিব, একটা বিষয়। আর যদি নেগেটিভ থাকে তাহলে ইউ শুডটা বাদ দিয়ে সেখানে আমরা ডোন্ট অথবা নেভার দিয়ে কাজটা করবো। দেখেন, ইউ শুড ক্লোজ দ্য ডোর, তাহলে ক্লোজ দ্য ডোর। ইউ মাস্ট স্পিক, তাহলে ইউ মাস্টও থাকতে পারে। কি থাকতে পারে? ইউ মাস্ট। অথবা ইউ শুড থাকলে সেক্ষেত্রে আমরা জাস্ট ভার্ব এটা তুলে দিয়ে মেইন ভার্বটা বসাবো। এরপর ইউ শুড নট টেল আ লাই, তাহলে ইউ শুড আছে, তাহলে ইউ শুড থাকার কারণে আমরা যেটা দিয়ে কাজ করি সে হচ্ছে ডোন্ট টেল আ লাই। কি দিয়ে কাজ করি? সে হচ্ছে ডোন্ট টেল আ লাই। ইউ শুড নেভার হেটস দ্য পোর, তাহলে ইউ শুডটা উঠে যাবে এবং নেভার হেটস দ্য পোর। এতটুকু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। এখন যদি কখন আমার দেখা যাচ্ছে কি আমাদের সেকেন্ড পার্সনটা নাই, থার্ড পার্সন আছে, থার্ড পার্সনটা থাকলে তখন আমরা ল্যাড দিয়ে কাজটা করব। কি দিয়ে কাজটা করব? থার্ড পার্সন থাকলে আমরা ল্যাড দিয়ে কাজটা করব। থার্ড পার্সন থাকলে ল্যাড হবে, ল্যাডের পরে এবং অবজেক্টের সাবজেক্টের ফর্মটা হবে। ওকে, এটা আগের মতো সেম ভাবে আমরা কাজ করব। নেগেটিভ থাকলে সেটা অন্য বিষয়, সেটা আমরা কাজটা একটু দেখবো। দেখেন, হি প্লেস ফুটবল, তাহলে লেট হিম প্লে ফুটবল। কেন? কারণ হি এর যেটা অবজেক্টিভ ফর্ম, সেই অবজেক্টিভ ফর্মটা আমরা বসাবো। হি এর অবজেক্টিভ ফর্ম কি আছে? হিম আছে। অনেকে বলতে পারেন, ভাইয়া এটা তো বুঝতেছে না, একটু বুঝাই দেন তো, একটা কনসেপ্টটা বোঝান। একটু আসেন, দেখেন, মনে করেন আমার সেন্টেন্সে সেকেন্ড পার্সন, আমার সেন্টেন্সে সেখানে আমাদের ফার্স্ট পার্সনগুলো আছে, সেখানে আই অথবা উই আছে, ঠিক আছে, অথবা সেখানে হি আছে, অথবা সেখানে সি আছে, অথবা হচ্ছে হি আছে, অথবা হি সি, অথবা হচ্ছে সেখানে দে আছে, অথবা হচ্ছে ইট আছে। এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, প্রথম হচ্ছে ল্যাট নিয়ে আসবো, ল্যাটের পর হচ্ছে এগুলোর অবজেক্টিভ ফর্মগুলো হবে। এগুলোর কি হবে? এগুলোর আমরা অবজেক্টিভ ফর্মটা বসাবো। এই ফর্মের অবজেক্টিভ ফর্মটা হবে, দেন আমরা ভার্বের একটা বেস ফর্ম বসাবো, বাকিটা লিখে দেবো। আর যদি নট থাকে, কখনো নট থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে যদি কখনো নট থাকে সেক্ষেত্রে আমরা ল্যাট নট দিয়ে কাজটা করবো আর কি। যদি নট কখনো থাকে তাহলে আমরা ল্যাট নট ব্যবহার করে আমরা কাজটা করবো। এক্ষেত্রে নটের ক্ষেত্রে একটু মনে রাখবে, সে হচ্ছে নাউনের আগে আর হচ্ছে প্রনাউনের পরে, নাউনের আগে আর হচ্ছে কোথায়? প্রনাউনের পরে। একটু প্রশ্ন সলভ করলে বুঝতে পারবেন, প্রশ্নগুলো সলভ করলে আপনারা একটু বুঝতে পারবেন। আসেন দেখেন, সেটা হচ্ছে এরপরে আমরা যদি একটু প্রশ্নটা যাই, সেটা হচ্ছে ইউ শুড নট টেলস এ লাই, তাহলে লেট হিম নট টেলস এ লাই। তাহলে নটটা পরে কেন হয়েছে? কারণ প্রনাউনের পরে নট হয় আর নাউনের আগে নট হয়। উই শ্যাল গো আউট, আমরা বাইরে যাব, তাহলে এখানে উই শ্যাল গো আউটের মধ্যে আমরা প্রথমে ল্যাট এনেছি, ল্যাটের পর হচ্ছে আমরা একটা আস এনেছি। কেন আস এনেছি? কারণ উইর যে অবজেক্টিভ ফর্ম, সেই উইর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আস, এরপর হচ্ছে গো, এরপর হচ্ছে আমরা আউট শব্দটা ব্যবহার করছি। কি ব্যবহার করছি? আমরা আউট শব্দটা ব্যবহার করলাম। এরপর হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স
সেন্টেন্সটা একটু দেখেন, সেটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্সে নাবিলা ডাজ নট সিং এ সং। তাহলে আমরা ল্যাড বসালাম, তাহলে এখানে নটটা আগে কেন? অনেকের প্রশ্ন হতে পারে নটটা কেন আগে, আর নাউনের আগে সবসময় আমরা কি ব্যবহার করতে পারবো? নটটা ব্যবহার করবো। এখন প্রশ্নগুলো একটু সলভ করেন। উই শুড লাভ আওয়ার কান্ট্রি, তাহলে একেবারে সহজ প্রশ্ন। আমাদের এখানে থার্ড পার্সন, আমাদের এখানে হচ্ছে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকার কারণে আমরা হচ্ছে ল্যাড দিয়ে কাজটা শুরু করবো। ল্যাড আছে, আস আছে, এরপর হচ্ছে লাভ আছে। ওকে, শিক্ষকদের মধ্যে আসে একটা প্রশ্ন। এছাড়া এই কনসেপ্টটা নিয়ে আপনারা আরো কিছু প্রশ্ন সলভ করবেন। এখানে মাস্টার বোর্ডে 2021 সালের তো এডিশন, এরপর অনেক জায়গা আমাদের এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলো একটু ধারাবাহিক সলভ করার মাধ্যমে আশা রাখছি আপনারা এই বিষয়টা সম্পর্কে খুবই একটা ভালো ধারণা এখান থেকে হচ্ছে আপনারা গ্যাদার করবেন। তবে একটু প্রতিনিয়ত আপনাদেরকে বিষয়গুলো একটু ভালো মতো পড়তে হবে। একটু আসেন এরপরে হচ্ছে আমরা এরপরে কনসেপ্টটা দেখেন, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেটা দুইটা সেন্টেন্স দিয়ে হতে পারে, সেটা হচ্ছে মে দিয়ে শুরু হতে পারে, অথবা অনেক সময় আমি দেখেছি লং শব্দ দিয়ে শুরু হতে পারে। মে অথবা লং থাকবে, আর এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেটা হচ্ছে অপটেটিভ। প্রার্থনাসূচক বাক্যগুলোকে আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স কোনটা? অপটেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রার্থনা অথবা ডিজিয়ার প্রকাশ করা হয়। তাহলে এক্সপ্রেস প্রেয়ার অথবা ডিজিয়ার, এক্সপ্রেস প্রেয়ার অথবা ডিজিয়ার, এক্সপ্রেস প্রেয়ার অথবা ডিজিয়ার। কোন একটা আমাদের আশা, কোন একটা আমাদের প্রার্থনা কিংবা কোন একটা আশা যদি আমি প্রকাশ করে থাকি, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো একটা অপটেটিভ সেন্টেন্স। সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর মে হি নট সাপার, মে হি নট সাপার, তো এটা কোন ধরনের সেন্টেন্স? তাহলে মে আছে, সেটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারতাম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকার কারণে এই সেন্টেন্সটাকে বলবো আমরা একটা অপটেটিভ সেন্টেন্স। আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা বলবো একটা অপটেটিভ সেন্টেন্স নামে সেটাকে কি করতে পারি? সংজ্ঞায়িত করতে পারি। এরপর হচ্ছে মে আল্লাহ অর গড হেল্প ইউ, মে আল্লাহ অথবা গড হেল্প ইউ। তাহলে মে আল্লাহ অথবা গড হেল্প ইউ এই ধরনের সেন্টেন্সগুলোকেও আমরা এক একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে অপটেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। কোন ধরনের সেন্টেন্স বলবো? এক একটা অপটেটিভ। আমি কি আগে ইম্পারেটিভ বলছি নাকি? সরি, যদি বলে থাকি ভুল। সেটা হচ্ছে অপটেটিভ। হুইচ ওয়ান ইজ দ্য অপটেটিভ সেন্টেন্স? নিচের কোনটা অপটেটিভ সেন্টেন্স? ইজিলি ভাবে দেখতে পাচ্ছি। তাহলে যেখানে মে আছে, এই মেটা হচ্ছে আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এখন এরপর আসেন, এরপরে আমরা এখানে কিছু প্রশ্ন আমরা একটু দেখবো। সেই প্রশ্নগুলো একটু ভালো মতো আমরা একটু কনসেপ্টটা দেখাবো আপনাদেরকে। প্রথম আসেন এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে এক কথায় আমাদের যখন একটা ফিলিং শেয়ার করা হবে, একটা ফিলিং শেয়ার করা হবে এবং শেষে একটা এক্সক্লামেটরি মার্ক থাকবে। এক্সপ্রেস আওয়ার ফিলিং, আমাদের আবেগটা শেয়ার করা হয় এবং শেষে এক্সক্লামেটরি যদি মার্ক থাকে, তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলতে পারবো? একটি এক্সক্লামেটরি সেন্টেন্স নামে সেটাকে সংজ্ঞায়িত করব। তাহলে কোনো প্রকার বাক্যের মধ্যে দিয়ে প্রবল অনুভূতি প্রকাশ করলে সেই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এক একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। এছাড়া কখন যদি দেখতে পাই আমাদের শেষে একটা এক্সক্লামেটরি সাইন আছে, তখন সেই সেন্টেন্সটাকে আমরা খুব সহজে বলতে পারবো, সেটাকেও আমরা বলতে পারবো এক একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? এক একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তবে অনেক সময় এটা একটা নোট রাখবো, অনেক সময় আমরা কিছু মনে রাখবো, আমাদের যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো আছে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো হয় ইফ দিয়ে শুরু হতে পারে, অথবা উড দ্যাট দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে, অয়ার দিয়ে শুরু হতে পারে, কোট অথবা অয়ার দিয়ে শুরু, যেটা কন্ডিশনাল বোঝায়। তবে সেখানে অবশ্যই একটা এক্সক্লামেটরি মার্ক থাকতে হবে। পাশে একটা নোট লিখবেন, সেটা হচ্ছে ইফ, উড দ্যাট, হ্যাড, কোট অথবা অয়ার। সেটা আসলে কোনো একটা আশাকে প্রকাশ করে, কোনো একটা কাকে প্রকাশ করে? আশাকে প্রকাশ করে। এরপর আসেন নিচের এরপর আরেকটি বিষয় মনে রাখবো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বিগিনস উইথ কমপ্লিমেন্ট? নিচের কোনটি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? নিচের কোন সেন্টেন্সটি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আমরা প্রায় সময় ভুল করে ফেলতে পারি। নিচের কোন প্রশ্নটি আমাদের একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? এই প্রশ্নের একটা স্টার দিয়ে রাখবেন। নিচের কোন প্রশ্নের একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? নিচের কোন প্রশ্নের একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যখন সাবজেক্ট ইকুয়াল যখন অবজেক্ট হবে, যেটাই সাবজেক্ট সেটাই অবজেক্ট, যেটাই সাবজেক্ট সেটাই অবজেক্ট, সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। যেমন হি ইজ এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টটা আসলে কে? স্টুডেন্টটা হচ্ছে সে হচ্ছে একটা স্টুডেন্ট। তখন আমরা কিভাবে শুরু করবো? সে হচ্ছে হোয়াট স্টুডেন্ট হি ইজ। এই যে আমরা কমপ্লিমেন্ট দিয়ে সেটাকে কি করেছি? শুরু করেছি। সেভাবে আমাদের এখানে প্রশ্নগুলো বলতেছে, একটু দেখেন। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, তাহলে হাউ সুইট আমাদের এখানে কনসেপ্ট আছে, দেখেন হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, শেষে এক্সক্লামেটরি সাইন আছে, সেটা একটা কি আছে? এক্সক্লামেটরি সাইন আছে।
এতটুকু বুঝতে পারছি। এছাড়া মনে রাখবো আমাদের কোনো সেন্টেন্স যদি কখনো লিঙ্কিং ভার্ব থাকে, লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কোনো সেন্টেন্স যদি কখনো লিঙ্কিং ভার্ব থাকে, সেই লিঙ্কিং ভার্ব থাকলেও সেখানে আমাদের অবজেক্টটা সাধারণত কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়, সেই অবজেক্টটাকেও আমরা একটা কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করব। ওকে, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, বিষয়টা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু বলেন আপনারা। এখন আমরা কনভার্ট করাটা কিভাবে করবো একটু দেখেন। আমরা যখন কনভার্ট করব সেক্ষেত্রে আমরা দুইটা বিষয় অ্যাপ্লাই করব। সেই দুইটা বিষয় হচ্ছে আমাদের সেন্টেন্সে কখনো যদি হোয়াটটা আমরা কখন আনবো, সেন্টেন্সে কখনো যদি আমাদের এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট এন দিয়ে শুরু করবো, হোয়াট এন দিয়ে শুরু করবো। যদি এন না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? হাউ দিয়ে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্বটা পিছনে চলে যাবে। কি চলে যাবে? সাবজেক্ট ভার্বটা আমরা পিছনে পাঠিয়ে দেবো একদম শেষে। সাবজেক্ট ভার্বটা শেষে পাঠিয়ে দেওয়ার পরে শেষে আমরা একটা এক্সক্লামেটরি মার্ক বসাবো। কি বসাবো? একটা এক্সক্লামেটরি মার্ক। এক্ষেত্রে মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনারা একটা নোট লিখেন। এখানে একটা নোট লিখবেন হচ্ছে আপনারা, সেটা হচ্ছে এন এর কনসেপ্টগুলো একটু মনে রাখবেন। এন মূলত একটি ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার করা হয়। তাহলে আবার বলছি, এন মূলত আমরা একটা ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার করব। এন মূলত কোথায় ব্যবহার করবো? একটা ভাওয়েল সাউন্ডের আগে আমরা এনটা ব্যবহার করব। এটা একটু মনে রাখবেন সর্বপ্রথম। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কতগুলো অ্যাডভার্ব, আমি আপনাদের বেশ কিছু অ্যাডভার্ব দেখাবো। এই অ্যাডভার্বটা বাদ যাবে। এই অ্যাডভার্বটা কি যাবে? বাদ যাবে। অ্যাডভার্বটা বাদ যাবে। অ্যাডভার্বটা বাদ যাওয়া ছাড়া আমাদের কখন যদি বেরি অথবা গ্রেড থাকে, এই বেরি গ্রেড শব্দটি বাদ যাবে। বেরি গ্রেড শব্দটি বাদ যাবে। তাহলে আবার বলছি, এন থাকলে আমরা হোয়াট এন দিয়ে শুরু করবো, এন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করবো। সাবজেক্ট ভার্ব হচ্ছে শেষের দিকে চলে যাবে, এনটা ভাওয়েলের আগে বসে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অ্যাডভার্ব গুলো বাদ যাবে, বেরি এবং গ্রেড থাকলে সেটাও বাদ দেবো। তাহলে এখন প্রশ্ন সলভ করলে আপনারা 100% পারবেন, একটা ভুল হবে না। আসেন দেখেন, প্রশ্ন সলভ করবো। রুলস আর এখান থেকে পড়ার দরকার নাই, আমি যতটুকু পড়েছি সেখানে। তাহলে এ আছে, তাহলে এ থাকার কারণে আমরা হচ্ছে হোয়াট দিয়ে শুরু করবো। এ থাকার কারণে কি দিয়ে শুরু করবো? হোয়াট দিয়ে শুরু করবো। ওকে, তাহলে এখানে কোথায় হোয়াট আছে? দুইটা নাই, বাদ। এই দুইটা আনসার হবে না। তাহলে এইখান থেকে যে কোনো একটা আনসার হবে, হয় এটা হবে, না হলে হচ্ছে এটা হবে। তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বটা পিছনে চলে যাবে। তাহলে সাবজেক্ট ভার্ব কি? সে হচ্ছে ক্রিকেটিস। তাহলে ক্রিকেটিসটা শেষে পাঠিয়ে দিছি, সেটা এটা সঠিক আনসার। এছাড়া আরেকটা বিষয়, এখানে আছে, এখানে এন কেন আছে? ওই যে বললাম ভাওয়েলের আগে, কারণ এটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েলের আগে আমরা সবসময় এনটা বসাবো। ভাওয়েলের আগে সবসময় কি বসাবো? আমরা এন শব্দটা বসাবো। এরপর আসেন, সেটা হচ্ছে হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। তো একই রকম ভাবে এখানে একটা এ আছে। কি আছে? একটা এ আছে। আর মোস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মোস্টের শব্দটা আমাকে বাদ দিতে হবে। তাহলে হোয়াট এ আছে, সাবজেক্ট ভার্বটা পিছনে নিয়ে গেছে কোথায়? সব জায়গায় নিয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে একটু আমাকে মনে রাখতে হবে, আনহ্যাপি একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। সেটা আমরা এ যেখানে আছে সেখানে হবে না, এটাও হবে না, এটাও আমাদের আনসার হবে না। তাহলে আমাদের আনসার আছে দুইটা, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। তো এখানে দুইটাই তো সঠিক আনসার দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, এখানে কিন্তু লিডস আছে। কি আছে? লিডস আছে। কিন্তু এখানে কিন্তু এসটা দেয় নাই। এখানে কিন্তু কি দেয় নাই? এসটা দেয় নাই। একটু পার্থক্য, প্রশ্ন কিন্তু এটা পড়তে হবে। এটা অনেক সময় দিয়ে দিতে পারে। আমাদের নাম্বারটা একটু লিখে রাখেন, 76 নাম্বারটা একটু ভালো মতো মনে রাখবেন। 76 নাম্বারটা একটা লাকি নাম্বার। 75 নাকি 76 সাকিবুল হাসানের একটা নাম্বার আছে। সেটা হচ্ছে ম্যান ইজ ইনডেড এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। তাহলে আপনারা যদি একটু দেখেন, আমাদের এখানে ইনডেড শব্দটা বাদ যাবে। কেন বাদ যাবে? ইনডেড শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব। ইনডেড শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা বেশ কিছু অ্যাডভার্বের নাম এখানে পড়বো। সেটা হচ্ছে এখানে কয়েকটা অ্যাডভার্বের নাম দেখেন, বেরি মোস্ট। আমরা কয়েকটা অ্যাডভার্বের নাম যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে কখনো বেরি থাকতে পারে। কি থাকতে পারে? একটু দেখেন, ভেরি মোস্ট অথবা ইনডেড, এগুলো হচ্ছে একটা অ্যাডভার্ব। ভেরি মোস্ট ইনডেড এগুলো হচ্ছে একটা অ্যাডভার্বের মধ্যে পড়ে। ভেরি মোস্ট ইনডেড এগুলো শব্দগুলো একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থাকার কারণে আমরা এগুলো সবসময় বাদ দিব। তাহলে ইনডেডটা বাদ যাবে। ইনডেডটা কি হবে? বাদ যাবে। তাহলে ইনডেডটা বাদ গেলে তাহলে আমি এই দুইটা পাচ্ছি। তো এই দুইটা আনসারের মধ্যে কোনটি আনসার? সে হচ্ছে যেখানে ইনডেড আছে সেটা আনসার হবে না, এটা আনসার হবে না। সে হচ্ছে সি নাম্বার, হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইজ। এটা আবার প্রবাদ বাক্য আসতে পারে, মানুষ সত্যই এক বিস্ময়কর সৃষ্টি। এভাবে প্রশ্ন আসতে পারে। তখন আমরা বলবো হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইজ। এরপর দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে হাউ দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? হাউ দিয়ে শুরু করবো। দ্য সিনারিজ শব্দটা শেষে চলে যাবে। তাহলে আমরা এটা বাদ, সেটা হচ্ছে দ্য সিনারিজ, এটা আছে এবং এটা আছে, এটাও বাদ। তাহলে এখানে কোনটা হবে? সেটা হচ্ছে আমরা হাউ চার্মিং। এখানে কিন্তু হাউ চার্মিং না, এখানে হাউ বিউটিফুল দিছে। তাহলে হাউ বিউটিফুল তো হবে না, আমি শব্দটা চেঞ্জ করতে পারবো না। সামনে ডি নাম্বারটা সঠিক আনসার হবে না, কারণ এখানে চার্মিং আছে, আবার এখানে বিউটিফুল দিছে। তাহলে আমি সেম ভাবে আমাকে কনসেপ্টটা রেখে কাজ করতে হবে। সেটা আমি এখানে যেটা বসবো সেটা হচ্ছে চার্মিং এর সঠিক আনসার হবে। ক্লিয়ার?
আর সর্বশেষ হচ্ছে কখন যদি সেন্টেন্সে আই উইশ থাকে, কি থাকে, আই উইশ থাকে, সেন্টেন্সে কখন আই উইশ থাকে, সেন্টেন্সে কখন আই উইশ থাকে সেক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম উড দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? সেন্টেন্সে কখন আই উইশ থাকে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করবো না? ইফ দিয়ে কাজ করবো। এই প্রশ্নটা একটু দেখবেন, দেখেন সেন্টেন্সে উইশ ব্যবহৃত হলে উইশের পরিবর্তে আমরা কুড, হ্যাড, অয়ার থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখেন উইশের পরিবর্তে আমরা সেক্ষেত্রে হচ্ছে ইফ ব্যবহার করতে পারি। ইফ অথবা উড দ্যাট, দুইটা মনে রাখবেন, ইফ অথবা উড দ্যাট ব্যবহৃত হয়। ইফ অথবা কি ব্যবহার করা হয়? উড দ্যাট। ইফ অথবা উড দ্যাট আমরা ব্যবহার করতে পারি। এখন আসেন পরবর্তী প্রশ্নটা। এখন এরপরে কনসেপ্টটা হচ্ছে, এরপরে কনসেপ্ট একটু মনে রাখবেন, বেরি এবং রেটেড। এই প্রশ্নটা একটু দাগ দিবেন, যে আপনারা এই প্রশ্নটা একটু দাগ দিবেন। সেটা হচ্ছে বেরি অথবা মোস্টটা মূলত অ্যাডজেক্টিভের পূর্বে বসে, বেরি অথবা মোস্ট অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর গ্রেটটা মূলত নাউনের পূর্বে বসে। আবার বলছি, কি বলছি বলেন, বেরি অথবা মোস্ট শব্দটা আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করব, আর অপরপক্ষে গ্রেট যে শব্দটা থাকবে, এই গ্রেট শব্দটা আমরা হচ্ছে নাউনের আগে ব্যবহার করব। তাহলে বেরি এবং মোস্ট আমরা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব, আর অপরপক্ষে গ্রেট শব্দটা আমরা নাউনের আগে ব্যবহার করব। তাহলে কি আছে দেখেন, হোয়াট আ নাইস সিনারি ইজ, হোয়াট আ নাইস সিনারি ইজ। তাহলে কি আনসার হবে? তাহলে আমরা এখানে ইট ইজটা আগে নিয়ে আসলাম, এরপরে বসালাম, অর্থাৎ আমাদের সাবজেক্ট ভার্বগুলো আগে চলে আসবে, একটা হবে, এরপর হচ্ছে বেরি হবে, এরপর হচ্ছে একটা বেরি কেন এনেছি, কারণ নাইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে একটা বেরি হয়, আর বাকিটা লিখে দিলাম, হোয়াট শব্দটি বাদ যাবে। কি শব্দটি বাদ যাবে? হোয়াট শব্দটি বাদ যাবে। এবার হচ্ছে হাউ বিউটিফুল দ্য নাইট ইজ। তাহলে আনসার হবে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল। দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল। বেরি শব্দটা কেন এনেছি? গ্রেট না এনে, কারণ হচ্ছে এটা অ্যাডজেক্টিভের আগে এই কনসেপ্টটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে দেখেন, এরপরে হ্যাড, কুড, অয়ার এগুলো থাকলে আমরা সেক্ষেত্রে আই উইশ দিয়ে কাজটা ছাড়বো। কি কি থাকলে বলেন? সেখানে হ্যাড, যদি কখনো হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, কুড দিয়ে শুরু হয়, অয়ার দিয়ে শুরু হয়, এই কয়েকটা যদি বসানোর পরিবর্তে আমরা সেখানে আই উইশটা ব্যবহার করব। এছাড়া আমাদের আর কোনো কাজ নাই। দেখেন হ্যাড, এখানে হ্যাড আছে, তার মানে যেখানে আই উইশ আছে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। যেখানে আই উইশ আছে সেটা সঠিক আনসার। আবার বলছে এটা অ্যাসাইটিভে কাজ করেন, তাহলে ইফ আছে, তাহলে ইফ থাকলে আমরা আই উইশ লিখবো। আই উইশের পর হচ্ছে আমাদের যেখানে এখানে হ্যাড আছে হ্যাডটাই বসাবো। আর যদি অয়ার থাকতো তাহলে আমরা অয়ারে বসাতাম, অয়ার থাকলে অয়ারে বসাতাম, আর হ্যাড আছে বিধায় আমরা হ্যাডটাকে বসাইছি। সো একটু বলেন তো, আমাদের অলমোস্ট হচ্ছে আমাদের 83টা আমরা প্রশ্নটা শেষ করেছি। এরপর হচ্ছে ইউট্রানের কনসেপ্টটা আমরা এক্সট্রা করে, ইউট্রানে হচ্ছে বেশি প্রশ্ন নেই। 83 থেকে কয়টা আছে একটু দেখি। 83 থেকে আমাদের হচ্ছে 140টা, অলমোস্ট হচ্ছে 60টা মতো কোয়েশন আছে। এই 60টা মতো কোয়েশনগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই 60টা মতো কোয়েশন আপনারা বাসায় বসে বসে পরীক্ষা দিবেন। আগে একবার পরীক্ষা দিয়ে ফেলবেন, পুরো কনসেপ্টটা পড়ে আপনি একবার বাসায় পরীক্ষা দিবেন, অর্থাৎ কতটুকু হচ্ছে। এরপর হচ্ছে আপনি আমার ভিডিও দেখতে পারেন, আমি খুব সহজে অল্প সময় কিভাবে আপনি প্রশ্নগুলো সলভ করবেন সেই বিষয়ের কনসেপ্টটা আমি এখানে দেখাবো। আশা রাখছি এই ধারাবাহিক সিরিজগুলো দেখার মাধ্যমে আপনাদের কোনো রকমে ইংলিশ নিয়ে আর প্রবলেম থাকবে না, এটা বিশ্বাস রাখতে পারেন। ওকে, সো সবাইকে এই সেশনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে পার্টটা পড়ছিলাম, অর্থাৎ সেন্টেন্সের ডিটেলসের, আজকে আমরা ইউট্রনের অংশগুলো সলভ করব। আশা রাখছি এই প্রশ্নগুলো একটু সলভ করার মাধ্যমে আপনাদের এই বিষয়ের উপর একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবেন। আমি কিন্তু খুব দ্রুত প্রশ্ন সলভ করব, আমার সাথে একটু দেখেন, আপনারা সবাই একটু দেখেন। বলা হচ্ছে আমাদের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি? একটু দেখেন তো, চোখ বুলান তো। গো। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ গো আছে। পাশাপাশি আপনি একটু রিমাইন্ডার দিবেন, আমি আপনাকে কি বলেছিলাম, প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার ভার্ব দিয়ে শুরু হলে সে সবসময় একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। ক্লিয়ার? এরপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। একই রকম ভাবে আমার যেখানে হচ্ছে ডোন্ট দিয়ে সেন্টেন্সটা শুরু আছে, তাহলে কোনটা শুরু আছে? ডোন্ট দিয়ে। কিন্তু এইটাও আনসার দিতে পারেন, কিন্তু এখানে একটু মনে রাখতে হবে শেষে কিন্তু প্রশ্নবোধক সাইন আছে, আনসার হবে না। এরপর হি ট্রাইড হিজ বেস্ট, তাহলে আমাকে নেগেটিভে কাজ করতে বলা হচ্ছে। নেগেটিভ আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, সেটা হচ্ছে EMO3, এরপর হচ্ছে BST। যদি এই টেকনিকটা কাজ না করে তাহলে আমি আপনাকে বলেছিলাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব অনুসারে আমরা ডো ডাজ ডিড, আমাদের ভার্ব অনুসারে আমরা ডো ডাজ ডিড আনবো। ডো ডাজ ডিড এর পরে হচ্ছে আমরা একটা বিপরীত শব্দ বসাবো। কি বসাবো? একটা বিপরীত শব্দ বসাবো, যার জন্য এখানে টাইট শব্দটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সে আছে। টাইট শব্দটা একটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। সো ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা হচ্ছে ডিড নট দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? ডিড নট। তাহলে কি আছে এখানে? এই প্রশ্নটা, হি টাইড হিজ বেস্ট, সে তার সেরাটা হচ্ছে ট্রাই করছে। তাহলে হি ডিড নট টাই এ লিটল, সে হচ্ছে তার লিটলটা ট্রাই করছে। হি ডিড নট স্টে
unmoved, he left no stone unturned, he did not। এই প্রশ্নের একটা স্টার দিয়ে রাখেন তো। এই প্রশ্নটা আমি হচ্ছে আপনাকে একটু করে দেখাবো। ওকে, এই প্রশ্নটা হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে সেটা ভিডিও পাবেন। এই প্রশ্ন আমার একটু কনফিউজিং প্রশ্ন, এই প্রশ্ন আমি আপনাকে এক্সট্রা করে দেখাবো। এরপর আসেন, এরপরে বলা হচ্ছে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। তাহলে আমাদের কি হবে, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়ার পরে এখানে একটা ইট ইজ নামে একটা কনসেপ্ট ছিল যেটা উজ্জ্ব আছে, তাহলে কি হবে, ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। তাহলে ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া কোথায় আছে দেখেন, ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া আমাদের হচ্ছে 87-এ আছে। তাহলে এক কেন হয়েছে, কারণ আগে অ্যান ছিল, সেটা হচ্ছে ভাউলের আগে আছে বিদায়, কিন্তু এখানে এক কেন হয়েছে, কারণ এটা বেরির আগে চলে এসেছে ওই জন্য। হোয়াটস ইউর নেম, তাহলে দিস ইজ এ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স, ইজিলি পারবো, কারণ এখানে প্রশ্নবোধক সাইন আছে। যদি কখনো প্রশ্নবোধক সাইন থাকে তাহলে ইজিলি এটাকে বলতে পারবো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলবো, এটাকে আমরা ইজিলি বলতে পারবো একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা অন্তর্ভুক্ত। এরপর এভরিবডি এডমিটস বলা হচ্ছে এটাকে আপনি নেগেটিভে কাজ করেন, কি নিয়ে কাজ করেন, নেগেটিভ। আমি আপনাকে পড়াইছিলাম মনে আছে কিনা বলেন তো, এভরিবডি থাকলে আমরা দেয়ার ইজ নোবডি দিয়ে কাজ করবো, আর দেয়ার ইজ নোবডি যদি কাজ না করে তাহলে আমরা কয়েকটা পার্ট আপনাকে পড়াইছিলাম, সেই কনসেপ্টগুলো আমার সাথে একটু বলেন। যদি কখনো আমাদের এভরিবডি থাকে অথবা অল থাকে তখন দেয়ার ইজ নো বাট দিয়ে বাকিটা কাজ করব, অথবা দেয়ার ইজ নো বাটটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। বাটের পরিবর্তে হচ্ছে হু ডাজ নটটা শিখেছিলাম, হু ডাজ নটের পরিবর্তে হচ্ছে আমরা উইথআউটটা ব্যবহার করতে পারি। আর এটাও যদি কাজ না করে এভরিবডির পরিবর্তে আমরা নো বডি আনবো, দেন হচ্ছে একটা বিপরীত শব্দ আনবো, যার জন্য এটা হচ্ছে ডি নাম্বার আনসার। আরেকটা সিক্রেট বডি দেখা যাচ্ছে আপনার এটা সেন্টেন্স কারেকশন। এই প্রশ্নটা এসেছে মূলত সেন্টেন্স কারেকশন থেকে। এই যে আপনি এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা হচ্ছে একটা সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন। কখনো যদি দেখতে পান একটা সেন্টেন্স কারেকশনের প্রশ্ন দিয়েছে, তাহলে এই প্রশ্নের মোস্ট অফ দ্য আনসার সি এবং ডি নাম্বারে হয়। এটা একটা সিক্রেট। মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে সিতে অথবা ডিতে হচ্ছে এখানে সঠিক আনসারটা থাকে, হয় সিতে থাকে, না হলে হচ্ছে আপনার ডি যে অংশটি আছে সেই ডির মধ্যে আনসারটা থাকবে। হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, নিচে কোনটি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে, তাহলে ইজিলি বলতে পারবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যেখানে ভার্ব দিয়ে শুরু আছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে হচ্ছে বি নাম্বারটা। ডি নাম্বারটা কেন হবে না, কারণ এখানে কোয়েশন মার্ক আছে। কোয়েশন মার্ক থাকলে কিন্তু সেই আনসারটা আমরা সঠিক নিতে পারবো না। এরপর কাম উইথ মি, আমার সাথে আসো, কাম উইথ মি। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে কাম শব্দটি আছে। কোন শব্দটি আছে, কাম শব্দটি আছে। আর কাম শব্দটি থাকার কারণে এটাকে আমরা ভার্ব দিয়ে শুরু আছে, ভার্ব দিয়ে শুরু থাকার কারণে কি হবে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর ম্যান ইজ মানুষ হচ্ছে মরণশীল। তো এটা আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে কাজ করব, ম্যান ইজ মানুষ সাধারণত মরণশীল। তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে এখন নট যোগ করতে হবে, দেন বিপরীত শব্দ বসাবো। তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট কোথায় যোগ করা আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ না করে এখানে আছে নো ম্যান বসানো হয়েছে, এরপর আমরা বিপরীত শব্দটা ব্যবহার করছি। তাহলে আবার বলছি, যদি নেগেটিভের ক্ষেত্রে টেকনিকটা কাজ না করে তখন অক্সিলারি ভার্বের সাথে একটা নট যোগ করব, অক্সিলারি ভার্বের সাথে একটা নট হবে, দেন হচ্ছে একটা বিপরীত শব্দ হবে, যেটা হচ্ছে ডিতে আনসার আছে, বাকি আনসারগুলো মিলতেছে না। সেম ভাবে এটাও সেম, অক্সিলারি ভার্বের সাথে একটা নট হবে, দেন হচ্ছে একটা বিপরীত শব্দ বসাবো। এই যে সেম প্রশ্নটা হচ্ছে আমাদের দুইবার করে দেওয়া আছে। এরপর হচ্ছে হাউ ফার ইজ দ্য টেন অফেন, কখন টেনটা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষে একটা কোয়েশন মার্ক আছে, সেটা একটা কোয়েশন মার্ক থাকার কারণে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ উইল ইউ ক্রস দ্য রোড, সেম ভাবে এখানে আমাদের একটা প্রশ্নবোধক সাইন আছে, আর প্রশ্নবোধক সাইন থাকার কারণে এটাকে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করবো। সেটা একটা প্রশ্নবোধক সাইন থাকার কারণে এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এরপর দেখেন নেভার টেল আই লাই, কখনো মিথ্যা বলো না। আমি আপনাকে শিখাইছিলাম সেন্টেন্সে কখনো নেভার দিয়ে শুরু হয়, সেন্টেন্সে কখনো নেভার দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, কাইন্ডলি দিয়ে শুরু হয়, ডোন্ট দিয়ে শুরু হয়, অবশ্যই সেই সেন্টেন্সটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কোন ধরনের সেন্টেন্স হবে, একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হোয়াট এ ডিলিশিয়াস মিল, হোয়াট এ ডিলিশিয়াস মিল, এটা কোন ধরনের সেন্টেন্স, ইজিলি বলতে পারবো। এখানে কি আছে, একটা এক্সক্লামেটরি মার্ক আছে। আর যদি কখনো কোনো সেন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন যে একটা এক্সক্লামেটরি মার্ক আছে, তাহলে ইজিলি বলবেন সেটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি মার্ক থাকলে অবশ্যই সেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার বলছি, কখন যদি এক্সক্লামেটরি মার্ক থাকে সেটা অবশ্যই আমাদের একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়বে। এরপর ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, এটা ছাড়া কিছুই না। তাহলে আমরা সেটাকে একটা ইন্টারভিউ কনভার্ট করবো, একদম সহজ। আপনি ইসটাকে প্রথমে নিয়ে আসবেন, আর নাথিং থাকে এনিথিং বসাবেন, অবজারভারটা প্রথমে নিয়ে আসবো আর নাথিং থাকে এনিথিং এ বসাবো। এটা হচ্ছে বিটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? এরপর হাউ ফুল হি ইজ, একদম সহজ। তাহলে হি ইজ আ ভেরি ফুল, হি ইজ আ ভেরি ফুল, তাহলে কোথায় আছে, হি ইজ আ ভেরি ফুল, এখানে হি ইজ হবে, তাহলে এটা হবে না, ভেরি হবে না, কারণ এখানে গ্রেটটা হচ্ছে সঠিক আনসার। কিন্তু এখানে এটা নাই বিদায় আমরা এটা আনসার নিতে পারছি না, যার জন্য আমরা আনসার নিয়েছি কত নম্বর, ডি নাম্বারটা। অনেক সময় একটু বুঝে কাজ করবেন। আবার বলছে সি নাম্বারটা কেন আনসার না, কারণ অবশ্যই আমাকে এটা আনতে হবে। আপনি আর্টিকেল একটা বাদ দিবেন কোথায়, এটা বাদ দিয়ে কোথায় নিয়ে যাবেন, তাহলে বাদ দিতে পারবেন না। সেজন্য আমাদের এখানে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে ডি নাম্বারটা আমাদের সঠিক আনসার।
এরপর দেখেন সেটা হচ্ছে হুইজ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অন্তর্ভুক্ত, ইজিলি ভাবে পারবো। সেটা হচ্ছে আমরা ইজিলি ভাবে দেখতে পাচ্ছি নেভাল দিয়ে যে সেন্টেন্সটা শুরু আছে সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অন্তর্ভুক্ত, এবং এই সেন্টেন্সটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। এরপর আসেন হুইজ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, এগেন ইজিলি ভাবে পারবো। সেটা হচ্ছে ক্লোজ দ্য ডোর, এই যে ক্লোজ দ্য ডোর যে শব্দটি আছে এই ক্লোজ দ্য ডোরের মধ্যে শব্দটি আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। কোন ধরনের সেন্টেন্স অন্তর্ভুক্ত? একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটা অনেকে ভুল করে ফেলতে পারেন। আমি আপনাকে বলেছিলাম, মনে আছে কিনা একটু দেখেন, যদি কখনো লং অথবা মে দিয়ে সেন্টেন্সটা যদি কখনো শুরু হয়, লং অথবা মে দিয়ে যদি কখনো সেন্টেন্সটা শুরু হয়, সেই সেন্টেন্সটাকে আমরা একটি অপারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আবার বলছি, সেই সেন্টেন্সটাকে আমরা একটা অপারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করব। কোন ধরনের সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো? একটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স নামে সেটাকে আমরা সংজ্ঞায়িত করব। এরপর আসেন হাউ চার্মিং দ্য সাইট ইজ, তাহলে কি হবে? দ্য সাইট ইজ ভেরি চার্মিং, এখানে এ হবে না, এটা কোন ধরনের সেন্টেন্স সেটা বলছে। এখানে যেটা এক্সক্লেমেটরি সাইন আছে তাহলে ইজিলি বলতে পারবো সেটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে প্রশ্ন দেখেন অল ম্যান মাস্ট ট্রাই, তাহলে কখন যদি মাস্ট থাকে এটাকে নেগেটিভ করতে বলছে, তাহলে অল থাকার কারণে আমরা এটাকে একটু ভিন্নভাবে কাজটা করতে পারি। সেটা হচ্ছে আমরা অল কারণে আমরা হচ্ছে নান শব্দটা আনি, নান শব্দটা, এরপরে ডাই, সমস্ত মানুষের মৃত্যু, সমস্ত মানুষের মরে থাকে, তাহলে নান ক্যান অ্যাভয়েড দ্যাট, কেউ সাধারণত মৃত্যুকে এড়িয়ে চলতে পারে না। এটা একটু স্টার দিয়ে রাখবেন, এটা একটু বারবার বলবেন যে এটা অর্থপূর্ণ। অল ম্যান মাস্ট ডাই, সমস্ত মানুষরা মারা যায়, তাহলে নান ম্যান ক্যান ডাই, কেউ মানুষরা মারে না গিয়ে পারে না। এরপর বি হচ্ছে একটা ভার্ব, বি হচ্ছে একটা কি ভার্ব, যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন সেই সেন্টেন্সটিকে আমরা ইজিলি বলতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আবার বলছি, কখনো কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এরপর হুইচ ইজ আ ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো যে সেন্টেন্সটা আমাদের ভার্ব দিয়ে শুরু, কখন যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কখন যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটিকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এরপর হচ্ছে দেখেন ডিড আই স, তাহলে এটাকে আমাকে বলতে অ্যাসাইটিভ করতে, তাহলে অ্যাসাইটিভ করার কারণে তাহলে আমাদের এখানে এনি ওয়ান ছিল, এনি ওয়ানটাকে আমরা হচ্ছে নো ওয়ানে কনভার্ট করবো। কি ওয়ানে কনভার্ট করবো? এখানে হচ্ছে ডিট আছে, ডিটের পরিবর্তে আমাদের ফার্স্ট টেন্স হয়ে যাবে, সেটা কোন টেন্স হয়ে যাবে? ফার্স্ট টেন্স করে ফেলছি। আর এনি ওয়ানটা আমরা কিসে কনভার্ট করবেন? সেটা হচ্ছে নো ওয়ান। ওই যে এনি ওয়ান থাকলে নো ওয়ান, এনিথিং থাকলে নাথিং, নো থাকলে এনি, নেভার থাকলে ইভার, এই কনসেপ্টে। অনলি দ্য মুন ওয়াজ দ্য ভিজিবল, তাহলে অনলি আছে এবং অনলি দ্য মুন, মুনটা হচ্ছে একটা ব্যক্তি না বস্তু? অবশ্যই একটা বস্তু। বস্তু থাকলে নাথিং বাট, তারপর হচ্ছে ব্যক্তি থাকলে নান বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। এই জন্য আমাদের সি নাম্বারটা আনসার, সেটা হচ্ছে নাথিং বাট দ্য নোন ওয়াজ ভিজিবল। এরপর দেখেন হুইচ সেন্টেন্স ইজ ইম্পারেটিভ মোড, নিচের কোনটি ইম্পারেটিভ মোড আছে? যে সেন্টেন্সটা আমাদের ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে স্টপ রিডিং, স্টপ রিডিং। এই যে স্টপ রিডিং যে কনসেপ্টে আছে এটাই হচ্ছে মূলত আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ। কিসের একটা অংশ? একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ। এরপর আছে দেখেন সেটা হচ্ছে গো দেয়ার অ্যাট ওয়ান্স, গো দেয়ার অ্যাট ওয়ান্স। তাহলে আবার এই কনসেপ্টে আমাদের একটা ভার্ব দিয়ে শুরু আছে। কি দিয়ে শুরু আছে? এক একটা ভার্ব দিয়ে শুরু আছে। এক একটা ভার্ব দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমরা এক একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। কোন ধরনের সেন্টেন্স বলবো? এক একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমি সংজ্ঞায়িত করতে পারি। এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের 111 থেকে আমরা 15 পর্যন্ত একটু সলভ করি। নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স ইজিলি বলতে পারবো? সেটা হচ্ছে স্ট্যান্ড আপ, তাহলে স্ট্যান্ড আপ ভার্ব দিয়ে শুরু আছে। ওকে, এরপর নিচের কোনটি হি ইজ নট গ্রেট স্কলার, তাহলে ইজটাকে প্রথমে নিয়ে আসবো, ইজটাকে প্রথমে নিয়ে আসবো। এরপরে হচ্ছে এখানে আনসার, এই দুইটা আনসার হবে না, বি আনসার হবে অথবা ডি আনসার হবে। এক্ষেত্রে মনে রাখবো সেটা হচ্ছে প্রনাউনের পরে নট হয়। কার পরে নট হয়? প্রনাউনের পরে নট হয়। প্রনাউনের পরে আমরা নট ব্যবহার করবো, আর নাউনের আগে হচ্ছে নট ব্যবহার করবো। এরপর হচ্ছে হি হ্যাজ এ কাপ অফ টি এভরি ইয়ার, তাহলে এখানে হ্যাজ আছে, দিতে পারবো। আমরা হ্যাজটাকে প্রথমে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? হ্যাজটাকে এখানে হচ্ছে, এখানে একটা ভার্ব আছে, শুধুমাত্র হ্যাজ আছে। এই প্রশ্নটা একটু ডিফারেন্ট, প্রশ্নটা একটু দেখেন। যদি অক্সিলারি ভার্বগুলো একা থাকে তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে মেইন ভার্ব, ওইটাকে মেইন ভার্ব হিসেবে চিন্তা করে কাজ করতে হবে। সেটা আমরা হ্যাজের জন্য এটা ডাস নিয়ে এসেছি, আর ডাসের পর ভার্বের কনফার্ম বসিয়েছি, ভার্বের বিশ্রাম। আমি আবার বলছি, প্রশ্নটা একটু দেখেন। অনেক সময় মনে করেন হ্যাপনেস আছে, ডোরাস ডিট আছে, সেক্ষেত্রে হচ্ছে ওইটাই হচ্ছে মেইন ভার্ব, ওইটাকে মেইন ভার্ব চিন্তা করে আপনাকে আনতে হবে। ডো থাকলে ডো আনবেন, ডাস থাকলে ডাস আনবেন, ডিট থাকলে ডিট আনবেন। ওকে, এখন মনে করেন সেই জায়গায় মনে করেন আপনাদের একটা কি আছে, সে হচ্ছে হ্যাস আছে, তাহলে হ্যাস থাকলে আমরা হ্যাস থাকলে ডাস আনবো, হ্যাপ থাকলে ডো আনবো, আর হ্যাড থাকলে ডিট আনবো। এটা হচ্ছে কনসেপ্ট। এই প্রশ্নে একটু গোল দাগবেন, 113 নম্বর প্রশ্নটা। 113 নম্বর প্রশ্ন একটু কয়েকবার করে আপনারা পড়বেন। এরপর 114 নম্বর প্রশ্ন একটু দেখো, সে হচ্ছে আই হ্যাড এ নাইস। এই যে হ্যাডটা হচ্ছে এখানে মেইন ভার্ব এবং হ্যাডটা এখানে একা আছে। হ্যাডটা এখানে কি আছে? একা আছে। হ্যাডটা একা থাকার কারণে আমরা ডিট আনবো। কি আনবো? ডিট নট। ডিট নটের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে, ডিট নটের পর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। আর হ্যাভ হ্যাজ
হ্যাড, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটা শব্দ আমরা যে শব্দ থেকে মূলত বের করে থাকি সে হচ্ছে হ্যাভ শব্দ থেকে বের করে থাকি। তাহলে কোন শব্দ থেকে বের করবো? সে হচ্ছে হ্যাভ শব্দ থেকে আমরা এই তিনটা শব্দ সাধারণত বের করতে পারি। এরপর আসেন, দেয়ার ইজ অনলি এ হাই স্কুল ইন দ্য, there is only a high school in the, এইটা কনসেপ্ট আছে, তাহলে is আছে, তাহলে only আছে, তো অনেক থাকার কারণে সেই জায়গার মধ্যে আমরা there is only a high school in the সাতকানিয়া, তাহলে এটা দিয়ে কিভাবে কাজ করতে পারি? নেগেটিভে কনভার্ট করতে বলছে, there is more than a high school at সাতকানিয়া। এখানে হচ্ছে অনলি শব্দটা একটা ডিজিটকে বোঝাচ্ছে। যদি কখনো ডিজিটকে বোঝায় তাহলে অনলি এ মানে হচ্ছে মনে রাখবো, সেই জন্য আমরা অনলি এ মানে হচ্ছে কি অনলি ওয়ান। এই প্রশ্নটা একটু দাগ দিবেন। অনলি এ মানে আমরা যেটা বুঝে নিব সে হচ্ছে অনলি ওয়ান। অনলি এ মানে আমরা বুঝে নিব সে হচ্ছে অনলি ওয়ান। অনলি এ মানে কি বুঝে নিব? অনলি ওয়ান। এই প্রশ্নটা একটু দাগ দেন। সেজন্য আমাদের এখানে নট মোর দেন অথবা নেট লস দেন হয়েছে। নট মোর দেন অথবা আমরা কি বের করছি? নট লেস দেন শব্দটা আমরা বের করছি। একটু মনোযোগ সহকারে যদি দেখেন ইজিলি ভাবে আপনারা পারবেন। ওকে, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলবেন আপনারা এই প্রশ্নটা। এরপর এভরিবডি হেটস আ লায়ার, এটাকে আমরা নেগেটিভ করতে বলছে। দেয়ার ইজ, আমাদের এখানে কিন্তু দেয়ার ইজ নো নাই, তাহলে আমরা নোবডি দিয়ে কাজটা ছাড়বো। তাহলে নোবডি বসালাম, নোবডি বসানোর পর হেট শব্দের বিপরীত শব্দ বসানো, সে হচ্ছে ডিসলাইক। নোবডি ডিসলাইক এ লায়ার, নোবডি ডিসলাইক এ লায়ার। এরপর হচ্ছে ট্রান্সফর্ম ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হি ট্রাইড, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলছে। আমরা যেটা কাজ করব, আমরা অল পেইন্স, তাহলে অল পেইন্সকে আমরা সাধারণত এই প্রশ্নটা উপরে আমি প্রশ্ন দেখাইছিলাম, হি টাইজ অথবা লিভ নো পেন্স আনটায়ার্ড, সে হচ্ছে কোনো ধরনের সেটা স্কিপ করতে পারে না। এই প্রশ্নটা আপনি একটু দেখবেন, এগুলো হচ্ছে কিছু কমন মিস্টেকের কিছু প্রশ্ন। ওকে, হি টাইড অল পেন্স, তাহলে হি টাইজ অল পেনের ক্ষেত্রে আমরা বলতে পারি হি টাইজ অথবা লিভ নো পেন্স আনটায়ার্ড। ওকে, এরপর অল হোয়াট টাইপস অফ সেন্টেন্স আই উইশ, তাহলে আই উইশ ইউ উইল সাকসেস, তাহলে আই উইশ যদি কখনো সেন্টেন্সে থাকে সে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স না, এক্সক্লেমেটরি সেন্টেন্স না থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা একটা অ্যাসাইটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করবো। তাহলে কোন ধরনের সেন্টেন্স বলবেন একটু বলেন? এটাকে আমরা একটা অ্যাসাইটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি একটা কারেক্ট সেন্টেন্সের একটা অন্তর্ভুক্ত, তাহলে আমাদের ডি নাম্বার বলতে পারবো। তাহলে ডি নাম্বার কেন হবে? সে হচ্ছে হোয়াট এ গুড ম্যান হি ইজ, হোয়াট এ গুড ম্যান হি ইজ, কারণ সাবজেক্ট ভার্বটা শেষে চলে যাবে, শুধু এই দুইটাতে ছিল, ঠিক আছে। তাহলে থাকলে তো কখনো হাউ হয় না, সেটা আমার সঠিক আনসারটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ডি নাম্বারটা সঠিক আনসার। এটা সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন, একটু বুঝে আপনাকে সলভ করতে হবে। আবার বলছি, কারণ হোয়াট এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এ অথবা এন বসাবো, হোয়াট এর ক্ষেত্রে এ অথবা এন বসাবো, আর হাউ এর ক্ষেত্রে কিন্তু আমরা এ অথবা এনটা বসাবো না। হাউ এর ক্ষেত্রে আমরা এ অথবা এনটা বসাবো না, শুধুমাত্র হোয়াট এর ক্ষেত্রে আমরা হচ্ছে এ অথবা এনটা বসাবো। এরপর আসেন 120 নম্বর, দেখেন এভরি ম্যান হেটস এ লায়ার, প্রতিটা মানুষ কাকে ঘৃণা করে? একজন লায়ারকে ঘৃণা করে। তাহলে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা ওই যে বললাম হু ডাজ নট দিয়ে আমরা কাজটা সেরে নেব আর কি। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেটস এ লায়ার, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেটস ওয়ার, ইজ দেয়ার এনি ম্যান। তবে এখানে একটু মনে রাখতে হবে, এমন কোনো মানুষ না যারা হচ্ছে এটাকে স্কিপ করতে পারে না। এই দুইটা প্রশ্ন কখনো হবে না। ওকে, তাহলে এই দুইটা প্রশ্ন হবে, ইজ দেয়ার দিয়ে আমরা কাজটা সারবো, ইজ দেয়ার এনি ম্যান দিয়ে আমরা কাজটা সারবো। এটা কিন্তু আমাদের একটা কনসেপ্টে পড়াইছিলাম। তাই মনে রাখতে হবে এখানে আছে ম্যান, এখানে ম্যান, এখানে হচ্ছে ম্যান। এটা কেন হয়েছে দেখেন, কেন এ নাম্বারটা আনসার? কারণ এই ম্যানটা তো একটা সিঙ্গুলারকে বোঝায়, আর এই ম্যানটাও যারা একটা প্লুরালকে বোঝায়। আর কারণ আমাদের এনির পর অবশ্যই সিঙ্গুলার একটা প্রোনাউন, সিঙ্গুলার নাউন হয়। সিঙ্গুলার নাউনের কারণে আমাদের এ নাম্বারটা সঠিক আনসার, আর বি নাম্বারটা আমাদের সঠিক আনসার না। বি নাম্বারটা আমরা সঠিক আনসার হিসেবে ব্যবহার করতে পারবো না, বি নাম্বারটা সঠিক আনসার হিসেবে ব্যবহার করতে পারবো না। এরপর আসেন, এরপর হচ্ছে 121, হুইচ ওয়ান ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অন্তর্ভুক্ত? ইজিলি পারবো, যেখানে ভারত দিয়ে শুরু আছে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা হচ্ছে বি কুইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস, সেটা হচ্ছে সাইলেন্ট থাকো এবং আমি যে শব্দগুলো তোমাকে বলছি সেই শব্দগুলো একটু ভালো মতো করে শোনো। এরপর আসেন, সেটা হচ্ছে নান শুড ডিলে দ্য ট্রুথ, কেউ এটা ট্রুথটা কি করতে পারে না, স্কিপ করতে পারে, তার নান আছে। নান থাকার কারণে এভরিবডি শুড এডমিট দ্য ট্রুথ, নান থাকলে আমরা সেখানে এভরিবডি দিয়ে কাজটা সারবো। কি দিয়ে সারবো? এভরিবডি। তাহলে এই নান থাকলে আমরা এভরিবডি দিয়ে কাজটা সারবো, আর এভরিবডি থাকলে আমরা কিন্তু নাম দিয়ে কাজটা সেরেছিলাম। ওকে, এই জন্য আমাদের এটাই হচ্ছে সঠিক আনসার। ডিনে হচ্ছে হবে না, আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে এডমিট দিয়ে কাজটা করবো। কি দিয়ে কাজ করবো? আমরা এডমিট দিয়ে কাজটা করবো। হি ডিড নট মিস দ্য অপরচুনিটি, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে ডিড নটকে আমরা কোথায় নিয়ে আসবো? ডিড নট শুধু ডিটে আসবে যে প্রথমে, আর ডিটের পর অবশ্যই ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। অবশ্যই ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম। সেটা আমাদের এ নাম্বারটা সঠিক আনসার। এরপর এভরিবডি হেটস, তাহলে এভরিবডি হেটস এর ক্ষেত্রে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে everybody hates a liar, everybody hates accident, তাহলে তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এখানে এইটাও আনসার দিতে পারতো, কিন্তু এখানে হু ক্যান তো দুইবার আছে। সেটা এটাকে সঠিক আনসার না নিয়ে আমরা কোনটাকে সঠিক আনসার নিলাম? সেটা হচ্ছে আমাদের সি নাম্বারটা, আমাদের
কোনটা হবে? সেটা হচ্ছে এভরিবডি হেটস আ লায়ার। ডাজ এনিবডি লাইকস, এভরিবডি হেটস এসিড থ্রোয়িং। সবাই হচ্ছে যারা এসিড থ্রোয়িং করে তাদেরকে হচ্ছে ঘৃণা করে থাকে। তাহলে ডাজ, তাহলে এখানে আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে এখানে হেটস আছে, হেটসের জন্য আমরা ডাজ এনেছি। এরপরে হচ্ছে এভরিওয়ানের জন্য আমরা এনিওয়ান এনেছি, আর হেটস থেকে আমরা লাইকে কনভার্ট করছি। শুনুন আমাদের সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এটা একটু আরেকবার ব্যাখ্যা করছি দেখেন। এভরিওয়ানের জন্য আমরা এনিওয়ানটা এনেছি, হেটসের পরিবর্তে আমরা ডাজ এনেছি, আর হেভরির জন্য ডাজ এনেছি কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, আর হেটসটা হচ্ছে একটা ভার্ব। হেটস বিপরীত শব্দ হচ্ছে লাইক শব্দের আনছি। হেটসের বিপরীত শব্দ কি আনছি? সেটা হচ্ছে লাইক শব্দ আমরা এখানে ব্যবহার করছি। এরপর দেখেন, মে আওয়ার ক্রিকেট টিম উইল দ্য উইন। আমাদের ক্রিকেট টিমটা অবশ্যই কি করবে? জয়লাভ করবে। তাহলে সেখানে আমরা আই উইশ দিয়ে আমরা কাজটা সেরে ফেলতে পারি। তাহলে আই উইশ আওয়ার ক্রিকেট টিম উইল দ্য উইন। শুধুমাত্র আমরা মেয়ের পরিবর্তে আমরা আই উইশটা ব্যবহার করে থাকি। মেয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি? মেয়ের পরিবর্তে আমরা আই উইশ দিয়ে বাকি কাজটা করে ফেলতে পারবো। এরপর হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, সেই হচ্ছে আমাদের একটা এক্সক্লামেটরি সাইন আছে। কখনো যদি দেখতে পারে চাই যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে খুব সহজে এটাকে বলতে পারবো। এখানে হাউ বিউটিফুল এটা আছে, তাহলে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। অল ম্যান সাবমিট টু ডেস্টিনি, তাহলে নো ম্যান দিয়ে আমরা কাজ করবো। সেটা হচ্ছে অল আছে, অল থাকার কারণে আমরা সাবমিটের বিপরীত শব্দ হচ্ছে এসকেপ করতে পারে না। তাহলে নো ওয়ান ক্যান এসকেপ দ্য ডেস্টিনি, কেউ হচ্ছে ডেস্টিনিটা এসকেপ করতে পারে না। এরপরে বলতেছে হুইচ ওয়ান ইজ দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে যেখানে নট আছে আর কি, ওকে, যেখানে নট আছে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন হতে পারে এখানে সব জায়গাতে নেগেটিভ ইন্টারোগেটিভের প্রশ্ন আছে, কিন্তু একটু আমাকে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে। সেটা আমরা কিভাবে কাজটা করবো? হুইচ ওয়ান ইজ দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সেখানে আমাদের প্রথমত হচ্ছে এটা আনসার হবে না। কেন? কারণ কুটের পরে ভার্ব ফ্রিস্টম, আর এটা আনসার হবে না কারণ নটটা প্রনাউনের পরে হয়। তাহলে এই দুইটা হ্যাড দ্য ওয়ার্ক, আর এটা হচ্ছে ডো দ্য ওয়ার্ক। তাহলে হ্যাড দ্য ওয়ার্ক নামে কোনো সেন্টেন্সটা আমাদের প্রপার আনসার মিলে না। আমাদের আনসার মিলে সে হচ্ছে ডো দ্য ওয়ার্ক, দে নট ওয়ার্ক। তারা কি কাজটা করছে না? অবশ্য বলতে পারেন এটাও কেন হয় না, কারণ এটা আসলে সেন্টেন্সের উপর বেস করে সাধারণত এটা প্রেজেন্ট টেন্সের একটা কনসেপ্টকে বোঝানো হচ্ছে, আর প্রেজেন্ট টেন্সের একটা কনসেপ্টে বোঝানোর কারণে আমরা হচ্ছে বি নাম্বারটাকে সঠিক আনসার হিসেবে ধরতে পারবো। এরপর হচ্ছে 119 নম্বর প্রশ্নটা একটু দেখেন। সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ কি আছে? ওয়েলথ আছে। তাহলে আমরা ইজটাকে প্রথমে নিয়ে এসে কাজ করবো। ইজ নট ওয়েলথ ইজ হেলথ, ইজ নট ওয়েলথ ইজ হেলথ দিয়ে আমরা কাজটা সেরে ফেলেছি। এরপর দেখেন 130, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে যেখানে ভারত দিয়ে শুরু আছে, যে সেন্টেন্সটি ভারত দিয়ে শুরু আছে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটি ভারত দিয়ে শুরু আছে সেই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এরপর 131, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছে ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য। তাহলে যেখানে ভারত দিয়ে শুরু আছে, যে সেন্টেন্সটি ভারত দিয়ে শুরু আছে সেই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটি একটা ভারত দিয়ে শুরু আছে সেই সেন্টেন্সটিকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করব। এরপর আসেন, এরপর মে ইউ রিকভার সন। তাহলে মে দিয়ে শুরু আছে। যদি কখনো সেন্টেন্সে মে দিয়ে শুরু থাকে তাহলে সেই সেন্টেন্সটিকেও আমরা কিন্তু একটা অপারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। কোন সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করবো? অপারেটিভ সেন্টেন্স। হার হিয়ার গ্রোজ ভেরি ফাস্ট। তাহলে আমরা বলবো হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোস। হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোস। তাহলে কোনটা আনসার হবে? বি নাম্বার, হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোস, এটা আনসার। তাহলে হি ডাজ নট ওপেন ভিজিট মাই হোম। সে আমার বাসায় ভিজিট করে না। তাহলে সে আমার বাসায় আসলে খুব কমই ভিজিট করে। তাহলে ডাজ নটের পরিবর্তে আমাদের এখানে ওপেন শব্দটা আছে, ডাজ নটটা তুলে দিছি, আর ওপেন শব্দটা আছে। ওপেন শব্দের পরিবর্তে আমরা ওপেন মানে হচ্ছে প্রায় সময়, রিয়েলি মানে হচ্ছে কদাচিৎ, সেজন্য আমরা হি রিয়েলি ভিজিট মাই হাউস। এই প্রশ্নটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনার একটু বারবার একটু দেখতে হবে, ঠিক আছে? ডাজ নটটা আগে ছিল, ডাজ নটের পরিবর্তে ভার্বের প্রেজেন্ট টেন্স বসাইছি ভিজিট, ওকে, আর ভিজিটটা বসানোর পর ওপেন শব্দের বিপরীত শব্দ বসাইছি, সেটা হচ্ছে রিয়েলি। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপর আই কুড নট হেল্প লাফিং, আমি তাকে, তাহলে আই কুড নট এটা ভার্ব দিয়ে শুরু আছে, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু আছে। সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু থাকার কারণে সেই সেন্টেন্সটাকে আমরা একটা অ্যাসাইটিভ নামে সংজ্ঞায়িত করব। কোন সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করব? একটা অ্যাসাইটিভ সেন্টেন্স। এরপর ইউ মাস্ট আছে, সেটা ইন্টারোগেটিভ। তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাটের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ক্যান নট বাটে আছে। ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, ক্যান নট হেল্পের ভার্বের সাথে আইএনজি হয়। এটা হওয়ার কথা ছিল যদি ভার্বের সাথে আইএনজি থাকতো, হবে না। তাহলে আনসার হবে কি? সেটা হচ্ছে এ নাম্বারটা সঠিক আনসার। তাহলে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি কখনো উড দ্যাট কখনো যদি থাকে তাহলে আমরা আই উইশ দিয়ে কাজ করব, বাকি সবগুলো ঠিক থাকবে। এখানেও আই উইশ আছে কিন্তু এখানে ক্যান হবে না, কারণ এখানে অলরেডি কোডটা দেওয়া আছে। আর অপরপক্ষে এখানে আই উইশ আছে, আই উইশের পর হচ্ছে আমরা কোড দিয়ে কাজ করব,
আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, কে দিয়ে কাজ করবো, আই ফ্লাই ইন দ্য স্কাই। এরপর কুড দেয়ার গৌরি এভার ফ্লাই, তাহলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, সে হচ্ছে দেয়ার দ্য গৌরি ক্যান, দ্য গৌরি এবার থাকলে নেভার হবে, এবার থাকলে নেভার হবে, দ্য গৌরি ক্যান নেভার ফিট, দ্য গৌরি ক্যান নেভার ফিট, এটাই সঠিক অ্যান্সার। এরপর দ্য গৌরি ক্যান নেভার ফিট, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, ক্যানটাকে প্রথমে নিয়ে আসবো। আচ্ছা, ইন্টারোগেটিভ বলছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কাজ করবো আর কি, হয়েন ক্যান দেয়ার গৌরি ফ্যাট, হয়েন দেয়ার ক্যান গৌরি ফ্যাট। এরপর হচ্ছে নিচের কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ডিট আছে, তাহলে ডিট থাকার কারণে এটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্স থাকার কারণে আমরা ডিট আনবো, ডিটের পর কিন্তু আবার ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তাহলে ডিটটাকে আগে নিয়ে আসলাম, এরপর নট বসালাম, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়েছে, বসানো হয়েছে, ক্লিয়ার। আর ডাস থাকলে ডাসে আনতাম, ডো থাকলে ডো আনতাম, ডিট থাকলে ডিট আনছি, আর ডো ডাস ডিটের পর ভার্বে কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। এখানে বলছে নিচে কোনটা অ্যাফার্মেটিভ ফর্ম, সেটা হচ্ছে আনলেস ইউ মুভ ইউ উইল ডাই, আনলেস ইউ মুভ ইউ উইল কি ডাই। তাহলে এই প্রশ্ন একটু ব্যতিক্রম প্রশ্ন, এখানে বলছে অ্যাফার্মেটিভ, মুভ অর ইউ ক্যান ডাই, মুভ টু এসকেপ দ্য ডাই, মুভ এন্ড ডাই। এটা সঠিক অ্যান্সার হচ্ছে টু এসকেপ ডাই ইউ শুড মুভ, যদি তুমি বাঁচতে চাও তাহলে হচ্ছে তুমি কি করো, তুমি সেই জায়গাটা ত্যাগ করো। এই প্রশ্নের একটা ডিফারেন্স, এই প্রশ্নটা কিন্তু অনেকটা রুলস মেনটেন করে না, এবং এই প্রশ্নটা আপনি মেইনলি ম্যাটার করবে, সে হচ্ছে অর্থের উপর বেস করে, অর্থের উপর বেস করে আপনি এই কনসেপ্টটা ভালো মতো করে দেখবেন, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। সো এটার উপর আমরা একটা এক্সামের আয়োজন রাখবো, ফুল একটা 30 কি 50 নম্বর একটা পরীক্ষা থাকবে, সেই এক্সাম লিঙ্কটা আমাদের নিচে দেওয়া থাকবে ভিডিওর লিঙ্কে, সেখানে যদি না পান আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 018833 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হ্যালো দিয়ে আপনি হচ্ছে আমাদের পরীক্ষার গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেই গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। এই ছাড়া আমি আপনার জন্য এইখানের অনেকগুলো প্রশ্ন একটু কনফিউজিং বললাম না, সেই প্রশ্নগুলো আবার আমি সেগুলো লিখে দিব আপনাদের ধরে ধরে, সে প্রশ্ন সম্পর্কে বিকল্প প্রশ্ন কীরকম আসতে পারে, অথবা আমাদের যে এইটার বিপরীত প্রশ্নগুলো কীরকম আসতে পারে, সেই সম্পর্কিত কনসেপ্টগুলো কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করে বোঝানোর জন্য ট্রাই করবো। আশা রাখছি এই সিরিজগুলো দেখার মাধ্যমে আপনার যে মাস্টার বই সম্পর্কিত যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো নিয়ে আপনি একেবারে ফুল একটা প্রিপারেশন আপনি হচ্ছে নিতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটা দেখার জন্য, এবং আমরা ধারাবাহিকভাবে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।